তো এই চ্যাপ্টারটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বো। হুম। আমাদের অনেক সময় হয় কি সরলরেখা থেকে তেমন কঠিন প্রশ্ন হয় না, কিন্তু একই ধাঁচের প্রশ্ন আসে সরলরেখা থেকে। আর আমাদের একটু খেয়াল করে নিব আমরা, অলরেডি তোমরা অনেকগুলা পরীক্ষা, কলেজের পরীক্ষাগুলো দিয়েছো, যে সরলরেখা বৃত্ত মানে ফার্স্ট পার্ট বিশেষ করে। তো ফার্স্ট পার্টে আমাদের একটু অ্যান্সার করাটা মানে কমন পাওয়াটা একটু টাফ হয়ে যায় সেকেন্ড পার্টের তুলনায়। এজন্য ফার্স্ট পার্টটা একটু মানে ওইটার চাইতে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয়। কারণটা হচ্ছে ওখানে আমার সেকেন্ড পার্টে আমাদের 5টা প্রশ্ন পাওয়া, কমন পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে যায়। মাত্র 3টা চ্যাপ্টার পড়লেও আমরা 5টা কমন পেতে পারি, কিন্তু এখানে কিন্তু এরকম সুযোগ নেই। কিন্তু এখানে আমার অনেকটাই আগায় যেতে হবে। কারণ আমি যদি ত্রিকোণমিতির কথা বলি, ত্রিকোণমিতিতে আমার 7টা চ্যাপ্টার। আমি যদি ক্যালকুলাসের কথা বলি, 9টা চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশনে, 8টা 9টা চ্যাপ্টার হচ্ছে আবার হচ্ছে ইন্টিগ্রেশনে। সো আমরা এই পার্টটা থেকে চাচ্ছি মানে তোমাদের সহজ হবে, এই প্রথম গ্রুপ থেকে যদি 3টা অ্যান্সার করতে পারি, তাহলে সেকেন্ড গ্রুপ থেকে আমরা 2টা অ্যান্সার করব। সেকেন্ড গ্রুপ থেকে 3টা অ্যান্সার দেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। বিশেষ করে ইন্টিগ্রেশন একটু পেঁচায়া পুচায়া কিন্তু আসে প্রশ্ন, অনেকটাই পেঁচায়া পুচায়া প্রশ্ন আসে। তো সেখান থেকে আমরা মনে করো আমি প্রিপারেশন নিয়ে যাচ্ছি ইন্টিগ্রেশনের উপর, কিন্তু হয়তো বা কমন পাচ্ছি না, বা অর্ধেক কমন পাচ্ছি অর্ধেক কমন পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই অংশটা কিন্তু আমাদেরকে ঠিক মতো অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা হচ্ছে সরলরেখাটা একটু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করছি। এই পার্টের মধ্যে আছে, এই গ্রুপের মধ্যে আছে সরলরেখা, বৃত্ত, আর হচ্ছে ওই নির্ণায়ক, আর হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স নির্ণায়ক তো আমাদের সবার জানা আছে, আমরা পারবো। এটার পরে আমরা ওটা একটু ছোট্ট করে শিখবো, বিশেষ করে। হ্যালো, কই? বুঝি নাই। ওরা যে আসে বাইরে গেছে, মনে হয় খাইতে গেছে মনে হয়। কালকে দেখবো নি, থাক। তো এখন সেজন্য সরলরেখা চ্যাপ্টারটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বেসিক সহ একটু সুন্দর করে আমরা পড়বো, ঠিক আছে? তো তাহলে আমাদের আমরা যেন অন্য চ্যাপ্টার গুলা, এইটার যে বেসিক গুলা অন্য চ্যাপ্টারের দরকার, সেগুলো যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, বুঝতে পেরেছো? তো সরলরেখার মধ্যে আমাদের 7টা চ্যাপ্টার আছে। তো সিকিউ এর জন্য 3.5, 3.6, 3.7 এই 3টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। আর প্রথম যে 4টা চ্যাপ্টার আছে স্থানাঙ্ক বিষয়ক, ওই যে পোলার স্থানাঙ্ক বা বিভিন্ন স্থানাঙ্ক টানাঙ্ক দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা ওটা, এগুলো আমরা পরে দেখবো। আমরা বেসিক ওই ঢালের পর থেকে আমরা পড়ছি। আর ওই স্থানাঙ্ক বিষয়ক যে প্রবলেম গুলো আছে, ওগুলো থেকে 2 মার্কের বা নৈর্ব্যক্তিক আকারে, বিশেষ করে নৈর্ব্যক্তিকের জন্য বা 2 মার্কের জন্য আসে, সেগুলো আমরা নৈর্ব্যক্তিক পোর্শনে পড়বো, অবজেক্টিভ পোর্শনে আমরা পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে ঢাল নিয়ে কথা বলবো। তো খুবই গুরুত্বপূর্ণ। সরল রেখা যদি আমি ঢাল ভালোভাবে আমি যদি আয়ত্তে আনতে পারি, সরল রেখার অনেক কিছুই কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। এবং ঢালের কনসেপ্ট দিয়ে আমরা খুবই সুন্দরভাবে সরল রেখার সমীকরণগুলো ডেভেলপ করতে পারি, শুধুমাত্র ঢালের কনসেপ্ট দিয়ে। ঠিক আছে, তো আমি 3.5 চ্যাপ্টার আমি শুরু করছি এখন। তো 3.5 চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে তোমাদের কাছে। সূত্র মনে না থাকলেও সূত্র তৈরি করে নিয়ে অঙ্ক করতে পারবা, সূত্র মনে না থাকলেও। আর এখানে একটা বিষয় আমরা খেয়াল করব, প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা ওই চিত্র আকারে প্রেজেন্ট করে তারপর হচ্ছে কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার করব। চিত্র আকারে কিন্তু আমাকে প্রেজেন্ট করতে হবে, কারণ জ্যামিতি, যেটাকে আমরা বলছি বৃত্ত বা সরলরেখা বা কৌণিক, এগুলোর যে প্রশ্নগুলো সৃজনশীল আকারে আসে, 90% ক্ষেত্রে চিত্র সহকারে আসে। সো আমাদের কথার অঙ্কগুলাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে আমরা সলভ করব। কথার মাধ্যমে তো প্রকাশ আমরা সলভ করবই, পাশাপাশি ওগুলোকে আমরা চিত্র আকারে প্রেজেন্ট করে তারপর আমরা সলভ করব, যাতে করে আমাদের মধ্যে একেবারেই কনফিডেন্ট লেভেল হাই থাকে যে না আমি পারবো এগুলো, আমি কিন্তু এগুলো পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা ঢালের কনসেপ্ট নিয়ে কথা বলছি। দেখো আমরা দুটা অক্ষ দাগিয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো একটা সরলরেখা দাগালাম, এরকম একটা সরলরেখা দাগালাম, যে কোনো ভাবে দাগাতে পারি আমি, যে কোনো দিক দিয়ে যেতে পারে। তা আমরা র্যান্ডমলি একটা সরলরেখা দাগালাম, নাম দিলাম হচ্ছে এ বি। এই সরলরেখাটার ঢাল, ঢাল বলতে আমরা বুঝি বেসিক্যালি যে একটা সরলরেখা কিরকম পরিমাণ খাড়া বা কিরকম ঢালু আছে, কিরকম খাড়া বা ঢালু অবস্থায় আছে, কার সাপেক্ষে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। কোনো কিছু কতটুকু খাড়া আছে বা কতটুকু ঢালু অবস্থায় আছে, এইটা জানার জন্য কিন্তু আমাদের কারো সাপেক্ষে আমাকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি বা ওটাকে বর্ণনা করতে পারি।
তো আমরা গণিতবিদরা ঠিক করে দিয়েছেন কোন একটা সরল রেখা কি পরিমাণ খাড়া বা কি পরিমাণ ঢালু সেইটা আমরা পরিমাপ করব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। তাই আমরা সবসময় ঢাল বললেই বুঝে ফেলবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে ওই সরল রেখাটা কতটুকু কতটুকু হচ্ছে খাড়া অবস্থায় আছে, ঠিক আছে, কতটুকু খাড়া অবস্থায় আছে। ওকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। এবার খেয়াল করো, তো এটা হচ্ছে বি, তো কতটুকু খারাপ অবস্থায় আছে এটাকে গাণিতিক ভাবে প্রকাশ করার জন্য দেখো তো একটা কোণ আছে, দেখো তো এই যে কোণ হিসাব করলেই কিন্তু আমরা পেয়ে যাব। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো সেটা হিসাব করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা থিটা কোণে আছে। আর একটা রেখা যদি দাগাই আমরা, ওটা অন্য একটা কোণে আছে মনে করো, অন্য একটা কোণে আমি এভাবে দাগাই, এই যে একটু খাড়া করে দাগালাম, বেশি খাড়া করে দাগালাম, দেখো খেয়াল করে এটার নাম যদি থিটা 1 দিই, এটার নাম যদি থিটা 2 দিই, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখো আমরা কিন্তু দিকটা হবে যে কোণটা আমরা নিচ্ছি সেটা এক্স অক্ষের ধনাত্মক দিক, মানে ডান দিকের সাথে, ডান দিকের সাথে, ডান দিক, ঠিক আছে। দিক বলতে শুধুমাত্র ধনাত্মক দিক বলতে কিন্তু আমরা এটা বুঝবো না যে এই মূল বিন্দু ডান দিকে, নো, যে কোনো ডান দিকে, এই রেখাটা এই যে ডান দিকে হলেই হবে, হ্যাঁ, ডান দিকে হলেই হবে, বাম দিকে সাথে কিন্তু না। তাহলে থিটা 1 এর চাই দেখো থিটা 2 টা কোণটা বড়, এই রেখাটা দেখো খাড়াও বেশি, তা যার ঢাল বেশি তার খাড়াও বেশি, তার কোণের পরিমাণও বেশি। তাই গণিতবিদরা ঠিক করে দিয়েছেন যে কোণের সাথে আমরা যদি গাণিতিক ভাবে এই খাড়াটা পরিমাপ করতে চাই, যেহেতু থিটার মান বেশি, তার ঢাল বেশি, ওই রেখাটাও খাড়া বেশি, সেজন্য আমরা ঠিক করে দিয়েছেন যে ট্যান থিটা দ্বারা ঢাল পরিমাপ আমরা করব। গোটা বিশ্বব্যাপী সারা বিশ্বের মানুষ আমরা ট্যান থিটা দ্বারা ঢাল পরিমাপ করি, যেখানে থিটাটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে সংজ্ঞাটা কি হলো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন একটা রেখা, সরল রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান, এই যে থিটা কোণ উৎপন্ন করেছে এই যে এবি বা সিডি রেখা, তার ট্যানজেন্ট, ট্যানকে আমরা সংক্ষেপে বলি ট্যান, কিন্তু এটার নাম হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল। ওকে, তাহলে আমরা ঢাল বুঝতে পারলাম যে ঢাল হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঢালকে আমরা সাধারণত এম দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যখনই যে কোনো কোণ দেওয়া থাকবে সেই কোণটা আগে দেখে নিব যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ওই ট্যান থিটা বের করলে ঢাল পেয়ে যাব। যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া না থাকে তাহলে আমরা ওই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ হবে সেটা হিসাব করে তারপর আমরা ঢালটা বের করব। ওকে, ঢালটা নিয়ে আমি একটু বেশি কথা বলছি এই কারণে, ঢাল খুবই গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো, ঢালের মাধ্যমে আমরা সবকিছু বের করব। যদি আমরা এখন দেখি, খেয়াল করি, আরো একটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা জানি এটা যে আমরা যখন কোণ পরিমাপ করি তখন আমরা এক্স অক্ষের এভাবে যদি আমরা উল্টা দিকে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে কোণের পরিমাণ হয় হচ্ছে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হয় হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এই যে আমি যদি আমার হাতটা দেখো উল্টা দিকে ঘুরাচ্ছি, উল্টা দিকে, সেটাকে আমরা বলবো পজিটিভ কোণ, আর যখন আমরা এই যে সিধা ভাবে ঘুরাচ্ছি ডান হাতটা তখন হবে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এখন আমাকে যদি বলা হয় যে এই আমি যদি দুটো দেখাই তোমাদের, দুটো দেখালাম মনে করো, এই যে এই কোণটা আমি নিলাম, এই কোণটার নাম হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বুঝতেই পারছো যে এবি রেখার ঢাল ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এবি রেখার ঢাল ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, ভালো কথা, 1/√3, ঠিক আছে, 1/√3। তো আমি যদি আর একটা রেখা বলি যে এরকম রেখা, দেখো তো খেয়াল করে, এবার আমি সিডি রেখা দাগিয়েছি, সিডি রেখা, তো এই রেখা ঢাল দেখো তো এই কোণটা দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি, মনে করো, তো এই কোণটা কিন্তু আমার কাউন্টে আসবে না, আমার কোণ লাগবে কোনটা, আমার যদি এই 60 ডিগ্রি কোণ দেওয়া থাকে তাহলে আমরা ডান দিকে এই কোণটা আমার দরকার, এই লাল কালি চিহ্নিত কোণটা কিন্তু দরকার, ওই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইটা থিটা, এইটাকে কিন্তু আমরা থিটা বলছি না, এইটাকে আমরা থিটা বলছি। তাহলে এখানে এই সিডি রেখার ঢাল হবে যে এম ইজ ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু টেন 180 বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু টেন 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস 1/√3, মনে হয়, জানি না কত টেন, এই টেন 100 এর মান, 120 এর মান কত, টেন 120 ডিগ্রি,
মাইনাস, এটা হইল না মনে হয়, -√3 হবে তাই না, -√3, এই গেল দুটা ঢাল। ঠিক আছে, এবার একটা জিনিস, এটা এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ। ওকে, এবার আমরা আর একটা জিনিস একটু শিখে নিব। তোমাদের নৈর্ব্যক্তিকে অনেক সময় এরকম একটু প্যাঁচায়া দেয়। আমরা যদি একটা জিনিস দেখে নিই, যে একটা সরল রেখা, কোন সরল রেখা কথাই বলে দিল, মনে করো দেখা দিলে তো আমাদের কোনো সমস্যা না। কোন সরল রেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে, দিকের সাথে, হ্যাঁ, 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যা কিছু বলতে পারে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, উৎপন্ন করেছে। আজকের ক্লাসটা ভালোভাবে করলে সরলরেখা 3.5 চ্যাপ্টারে কিছু আর আটকাবে না, আশা রাখছি। প্রত্যেকটা জিনিস আমি সূত্র মনে না থাকলেও আমরা সূত্র তৈরি করে নিয়ে আমরা আশা রাখি অঙ্কগুলো সলভ করতে পারবো, আশা রাখছি। তো কোন সরলরেখা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো 30-এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা বুঝে নিব এটা ধনাত্মক কোণ। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করে, আমি যদি দাগায় দেখাই তোমাদের, এটাকে আমি দাগাচ্ছি, সমাধানে যদি আসি, তো আমরা ছোট্ট করে যদি এখানে এক্স আর ওয়াই অক্ষ লিখে নিই, তো দেখো এইটাও আমার এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ হতে পারে, এইটাও কিন্তু আমার এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ হতে পারে। দেখো ওয়াই অক্ষের সঙ্গে, সরি এইটা। তো আমরা কোনটাকে এক্স ওয়াই অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ চিন্তা করব। অপশন মনে করো দুইটাই অপশন আছে। ঠিক আছে, আমরা এখানে মূল বিন্দুগামী দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যে কোনো বিন্দুগামী হতে পারে। এটা একটা রেখা, এটা একটা রেখা মনে করো। তাহলে দেখো এই ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ বলতে কিন্তু আমি এই যে এইটা বুঝবো না, ডান পাশেরটা বুঝবো না, আমি ক্রস চিহ্ন দিচ্ছি, এটা বুঝবো না। অপশন যদি থাকে, দুইটাই অপশন আছে। কারণটা হচ্ছে আমি যদি বলি যে কারণটা কি, আমি প্লাস ওয়াই অক্ষের সঙ্গে কোণ বের করছি 30 ডিগ্রি। তো প্লাস ওয়াই অক্ষ থেকে তুমি কোন দিকে ঘুরবা? প্লাস ওয়াই অক্ষ থেকে বাম দিকে ঘুরতে হবে, কারণ ধনাত্মক কোণের জন্য আমাকে বাম দিকে ঘুরতে হয়, আর ঋণাত্মক কোণের জন্য আমার ডান দিকে ঘুরতে হয়। তাহলে এই 30 ডিগ্রিটা কিন্তু আমরা কাউন্টে নিচ্ছি না এই ক্ষেত্রে, কারণ আমাকে যদি এটাও অপশনে থাকতে পারে, যদি এটা অপশনে না থাকে তখন সেটা আলাদা বিষয়। কারণ আমার যখন আমি 30 ডিগ্রি বলবো, তখন কিন্তু এটা এক্স অক্ষে ধনাত্মক ওয়াই অক্ষের সঙ্গে যখন আমি 30 ডিগ্রি বলবো, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে আমাকে বাম দিকে, উল্টা দিকে ঘুরতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, প্লাস কোণ যেহেতু। আর এই 30 ডিগ্রি কিন্তু এটা নেগেটিভ কোণ, সুতরাং আমরা এখানে এটা নিব। যদি আমরা এটা নিই, আমি এটাকে টিক চিহ্ন দিলাম, ওটা ক্রস, এটা টিক চিহ্ন দিলাম, এটাকে যদি টিক চিহ্ন দিই, তাহলে ঢাল এম ইজ ইকাল টু কত হবে দেখো তো। আমাকে কিন্তু 30 ডিগ্রি, আমার কোণ লাগবে কতটুকু, আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে কোণ লাগবে এতটুকু। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কতখানি কোণ আছে, এই লাল কালি দেখালাম, এটার মান কিন্তু থেটা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এম ইজ ইকাল টু টেন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হচ্ছে এখানে, তাই না? তাহলে আমি টেন 120 ডিগ্রি পাচ্ছি, টেন 120 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আমরা টেন 120 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা তখন -√3। এখন খেয়াল করো স্যার, এইটা জানাই, এইটা এইটা যদি হতো, যদি মনে করো ফর এক্সাম্পল, যদি এইটা হতো, এই 30 ডিগ্রিকে তুমি যদি মনে মনে কারেক্ট ধরে নিতা ডান পাশে 30 ডিগ্রি, তখন আমাদের কোণের পরিমাণ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হইতে হচ্ছে 60 ডিগ্রি। টেন 60-র মান কত? √3। অপশানে কিন্তু তোমার ওই √3ও থাকবে, -√3ও থাকবে, যার কারণে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাব। তাই কিন্তু আমরা এইটাই অবশ্যই আমরা কিন্তু এটা বুঝে নিব যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা মানে হচ্ছে পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে হচ্ছে নেগেটিভ কোণ। তাহলে আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করে বললাম যে আমাদের উত্তর হবে কিন্তু -√3, আর এই রেখার ঢাল কিন্তু আসলে √3। ঠিক আছে, তাহলে সমাধানটা আমি ব্যাখ্যা করে বললাম। আর যদি চিত্র আকার থাকতো তখন তো ঝামেলা নাই, চিত্র আকার থাকলে তো সমস্যা, তখন তো তুমি বুঝতেই পারতা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে। আর যদি কথাই থাকে তখন কিন্তু আমাদেরকে এভাবে বুঝতে হবে। ওকে, তাহলে ঢালের প্রেজেন্টেশনটা আমরা বুঝলাম যে আমাদের সব সময় কোণটা পরিমাপ করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আর একটা সংক্ষিপ্ত কথা হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হচ্ছে পজিটিভ কোণ। ঢালের অ্যানাদার প্রেজেন্টেশন দেখো তো খেয়াল করে, আমরা এটা জানি, অলরেডি আমি বারবার পড়িয়েছি। একটা কোণ নিয়ে একটা রেখা নিলাম, একটা রেখার এই যে এখানে একটা বিন্দু নিলাম, এইখানে একটা বিন্দু নিলাম। তো খেয়াল করো তো, এই কোণের মান যদি থেটা হয়, আমি মূল বিন্দু সাহায্য নিয়ে করছি, এটা মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ, খেয়াল করে দেখো তো, এইটা যদি থেটা হয়, আমি যদি বলি এই বিন্দুতে কোণ কত,
তুমি বলবা স্যার ওই একই ডিগ্রি হবে। এই বিন্দুতে কোণ কত? একই ডিগ্রি হবে। আরো যদি অসংখ্যবার তুমি যাইতেই থাকো যাইতেই থাকো যাইতেই থাকো, কোণের পরিমাণ কিন্তু একই হবে। সুতরাং আমরা বলতে পারি কোন সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ একই, কারণ প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ কোণ উৎপন্ন হবে। কারণ এটা তো সরল রেখা, এটা তো বক্ররেখা না, সরল রেখা। তাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সবসময় একই কোণ উৎপন্ন হবে, একই কোণ উৎপন্ন হবে। তোমাকে যদি এখন দেখাই, দেখো তো, বড় করে দেখাই একটা কোণ, দেখো আমি যদি দেখাই, অনেক বড় করে একটা রেখা দেখালাম। এখানে কোণ যদি 30 ডিগ্রি হয়, এখানে দেখো তো এখানেও 30 ডিগ্রি, এখানে কত হবে 30 ডিগ্রি, এখানে কত 30। সুতরাং প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একটা সরল রেখার একই পরিমাণ কোণ উৎপন্ন হচ্ছে, যার কারণে কিন্তু আমরা ইজিলি বলতে পারছি, কমেন্টে আসতে পারতেছি, কমেন্ট করতে পারতেছি যে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ একই। এটা ইম্পর্টেন্ট কথা, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণ একই, কোনো আমাদের কনফিউশন নাই, ঠিক আছে। তো আমরা এখানে দুটো বিন্দু নিচ্ছি, একটা বিন্দুর নাম দিলাম এ x1 y1, একটা বিন্দুর নাম দিলাম হচ্ছে x2 y2। তো এ বিন্দু আর বি বিন্দু নিয়েছি আমরা। তো বলতেই পারি যে এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে এ বিন্দুটা x অক্ষ বরাবর কতটুকু গেছে, x1 পরিমাণ গেছে, আর y অক্ষ বরাবর কতটুকু গেছে, y1 পরিমাণ গেছে। এবার যদি বি বিন্দুটা আমি লম্ব টানলাম, আমি যদি বলি যে x অক্ষ বরাবর কতটুকু গেছে, তুমি ইজিলি বলতে পারো স্যার x অক্ষ বরাবর x2 পরিমাণ গেছে। হ্যাঁ, x2 পরিমাণ গেছে, ভালো কথা। আর এটুক পরিমাণ কত হবে, এটুক হচ্ছে y2। ভেরি সিম্পল কথাবার্তা। স্থানাঙ্ক কথাটার অর্থ হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ওই বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। একটু খেয়াল করো তো, এখান থেকে যদি আমি এখানে লম্ব টানি, এখান থেকে যদি এখানে একটা লম্ব টানি, তাহলে এইটা যদি y1 হয়, এইটুকাও কিন্তু y1 হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, আমি এইটুকার নাম দিচ্ছি ডেল এক্স, এইটুকার নাম দিচ্ছি ডেল এক্স। আর এইটুকার নাম যদি ডেল এক্স হয়, তাহলে লম্ব টেনেছি, এইটুকা ডেল এক্স হবে। আর এইটুকার নাম দিলাম হচ্ছে ডেল ওয়াই, নাম দিলাম আমি, ঠিক আছে। তো এখন খেয়াল করো যে এখানে যদি আমার থেটা কোণ উৎপন্ন হয়, এখানেও কিন্তু থেটা কোণ উৎপন্ন হবে। খুবই সিম্পল একটা জিনিস, এখানে থেটা একই রেখা, প্রত্যেকটা মিনিটে একই পরিমাণ কোণ উৎপন্ন হবে। তাহলে আমি যদি একটু টিক চিহ্ন দিই এখানে, এই যে এখানে টিক চিহ্ন দিলাম, এই ত্রিভুজটা কনসিডার করছি আমি, মনে করি এই বিন্দুর নাম দিলাম হচ্ছে টি, ঠিক আছে। তো আমি বললাম যে এই ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান আমি এখন বের করে যাচ্ছি এই ত্রিভুজ অনুসারে, যে ত্রিভুজ আমি টিক চিহ্ন দিয়েছি, ডাবল টিক চিহ্ন দিয়েছি। তো বুঝতে পারছো যে ট্যান থিটা মানে থিটার বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, ডেল ওয়াই, আর এখানে হবে ডেল এক্স। ডেল ওয়াইটা কি দেখো, দেখো তো, ডেল ওয়াইটা হচ্ছে, দেখো তো এই পুরাটার নাম কি, পুরাটার নাম y2, আর এটুকার নাম কি y1। তাহলে ডেল ওয়াই মানে কি, y2 বিয়োগ y1, y2 বিয়োগ হচ্ছে y1, ভেরি সিম্পল। এবার দেখো তো ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x2, আর এখান থেকে এইটুকু হচ্ছে x1। তার মানে x2 থেকে যদি আমি x1 বাদ দিই, তাহলে আমি ডেল এক্স পেয়ে যাবো। তাহলে x2 বিয়োগ হচ্ছে x1। তাহলে আমরা কি বলতে পারি না যে tan থিটা ইজ ইকুয়াল টু, একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে কোনো একটা সরল রেখার মধ্যে দুইটা জায়গায়, তাহলে আমরা ইজিলি কিন্তু ওই সরল রেখার ঢাল বের করতে পারছি, কারণ ঢাল মানেই tan থিটা। তাহলে m ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারছি কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে, এটা একেবারে বেসিক ক্লাস নিচ্ছি সরলরেখার, এটা নেওয়ার কারণ হচ্ছে এটা আমরা একেবারে বেসিক থেকেই শিখতে চাচ্ছি। ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তার দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ইজিলি কিন্তু ঢাল বের করতে পারি। ঢাল বের করার আমরা পদ্ধতি শিখলাম দুইটা আপাতত। স্থানাঙ্ক দেওয়া থাকলে দুইটা স্থানাঙ্ক লাগবে বিন্দুর, আর কোণ দেওয়া থাকলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কতটুকু কোণ উৎপন্ন করেছে সেই কোণটা বের করলে আমরা কিন্তু ঢাল পেয়ে যাব। এখন দেখো তো, এখানে আমি যদি একটু লিখি, তো এখানে খেয়াল করে দেখো, যখন আমি কোটিদ্বয়ের অন্তর লিখবো, ভালো করে খেয়াল করবা, y2 আগে লিখেছি, y1 কিন্তু পরে লিখেছি, y2 বিয়োগ y1, ভালো কথা। এবার দেখো তো, যখন আমি নিচে ভুজদ্বয়ের অন্তর লিখবো, এই এখানে যেহেতু উপরে এই স্থানাঙ্কের y2 টা আগে লিখেছিলাম, নিচেও কিন্তু x2 টা আগে লিখতে হবে, x2 বিয়োগ x1 করতে হবে। অ্যানাদার প্রেজেন্টেশন আমি কি এটা লিখতে পারতাম না? দেখো তো, tan থিটা ইজ ইকুয়াল টু, আমি যদি এখানে একটু সাজায় গুজায় লিখতাম y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, উপরে মাইনাস কমন নিলাম, নিচে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে y1 মাইনাস y2, মাইনাস কমন নিলে x1 মাইনাস x2, তো মাইনাস মাইনাস কেটে যায়, লাস্ট পর্যন্ত কি পেতাম, y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। সুতরাং আমরা
কোটিদ্বয়ের অন্তর যেভাবে নিব, যে সিকোয়েন্স অনুসারে নিব, ভুজদ্বয়ের অন্তরও সেই সিকোয়েন্স অনুসারে নিতে হবে। বুঝতে পেরেছো? এইটার যদি উপরে যদি এটার প্রথমটা লিখি, নিচেও ভুজদ্বয়ের অন্তর বের করার সময় এইটারই প্রথমটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু ভুল হয়ে যাবে, নেগেটিভের একটা উল্টাপাল্টা জিনিস চলে আসবে। তাহলে কোটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তর বের করার সময় আমাদের কিন্তু একটু এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে সিকোয়েন্স যেন ঠিক থাকে। এই বিন্দু যদি উপরে থাকে আগে, এই নিচেও এই বিন্দুই যেন আগে থাকে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে কোটিদ্বয়ের অন্তরকে ভুজদ্বয়ের অন্তর দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ঢাল পাই। এটাও কিন্তু অ্যানাদার প্রেজেন্টেশন ঢাল নির্ণয়ের। তাহলে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়ে গেল আমাদের ঢাল এইটুকার মধ্যে হয়ে যাবে, আর বেশি আগাচ্ছি না ঢাল নিয়ে। ঢাল এইটুকাই, ঠিক আছে? ঢাল নিয়ে আমি এইটুকার কথাই বলেছি। ওকে, এবার দেখো আমরা সরল রেখার সমীকরণ বের করব। সূত্র মুখস্থ করব অবশ্যই, কিন্তু সূত্র মনে না থাকলেও আমরা সূত্রগুলো যেন বের করে নিতে পারি, বা যে কোনো প্রবলেম আমার সামনে আসছে আমি যেন নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু বের করতে পারি। এটা আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে আমাকে বের করতে হবে। ওকে, দেখো খেয়াল করে, খুবই সিম্পল জিনিস, আমি সহজ করে পড়ানোর চেষ্টা করছি। ফার্স্ট ইয়ারে প্রথম ছাত্রদের যেভাবে পড়ানো হয় সরল লেখার ক্লাসটা আমি কিন্তু সেভাবে নিচ্ছি, কারণ এটা আমাদের একেবারেই বেসিক ক্লাস। ঠিক আছে? তারপরে কিন্তু আমরা আগাবো একটু জুড়ে। ওকে, কারণ এটা আমি যদি বেসিক ক্লাস ভালোভাবে বুঝি, পরের গুলো আমার কাছে আর কিন্তু প্রবলেম মনে হবে না। এখানে চিহ্নের পরিবর্তন, চিহ্ন বিভিন্ন রকম চিহ্নের ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমাদের কাছে ঝামেলার আর মনে হবে না আশা রাখছি। তো আমরা সব সময় কিন্তু ওই যে দাগিয়ে দাগিয়ে অঙ্ক করবো সরল লেখার, বিশেষ করে তাহলে অন্য চ্যাপ্টার গুলা জ্যামিতির আর আমাদের প্রবলেম হবে না। এক্স ওয়াই, তাই আমি বললাম যে আমি মূল বিন্দুকে আমি একটা সরলরেখার সমীকরণ বের করতে চাই। আমাদের সকলেরই জানা আছে স্যার মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ আছে y ইকুয়াল টু mx। হ্যাঁ জানা আছে, আমারও জানা আছে, তোমারও জানা আছে, সবাই এটা জানি। কিন্তু তো আমরা কিভাবে আসি একটু দেখলে সুবিধাটা কি, অন্য যে বড় বড় প্রবলেম গুলো আছে ও ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে ঢুকে গেল, না এটা এইভাবে আসে, সুন্দরভাবে কিন্তু বুঝতে পারলাম। এটা সরলরেখা আমি দাগিয়েছি, নাম দিলাম মনে করো ও, এটা তো জানি মূল বিন্দু স্থানাঙ্ক 0 0, আর এটা মনে করো এই বিন্দু নিলাম, এই বিন্দু নিলাম, ওই একটা রেখা, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ। তো আমাদের সরল রেখা হচ্ছে একটা বিন্দুর চড়াল পথ, একটা সঞ্চার পথ। আবারও বলছি, সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এরকম যতগুলা জিনিসপত্র আছে আমরা পড়ি জ্যামিতিতে, সবই একটা কিন্তু সঞ্চার পথ। কি রকম সঞ্চার পথ? এটা এমন একটা সঞ্চার পথ সরল রেখা, যে এটা দেখো খেয়াল করে একবারে সোজা ভাবে যাবে, একটু বাঁকবে না। মানে একটা বিন্দু এমন ভাবে চলছে, এমন ভাবে চলছে, বাঁকাবাঁকি করবে না, একবারে সরল রেখা চলবে। এটাকে আমরা বলতেছি, এটাকে বলতেছি আমরা এই সঞ্চার পথকে বলছে সরল রেখা। আবার বৃত্ত দেখো তো, একটা বিন্দু এমন ভাবে চলছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, দেখো আমি যদি জায়গায় দেখাই তোমাদের, এই যে একটা কেন্দ্র থেকে সব এই যে চলছে, কিন্তু এই যে একটা বস্তু চলছে, কিন্তু বিন্দু চলছে এমন ভাবে চলছে যাতে করে সব সময় দূরত্ব গুলা সেম সেম। এই এটাকে বলি আমরা, এই সঞ্চার পথকে আমরা বলি বৃত্ত। এরকম অনেক সঞ্চার পথ আছে। সঞ্চার পথ মানে হচ্ছে কোন বিন্দুর চলার পথ। ঠিক আছে? যে বৃত্ত, আর আমি বৃত্ত দেখালাম যে এমন ভাবে যে এটা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুটা এমন ভাবে চলছে যেন ওই কেন্দ্র থেকে সর্বদা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকবে, সেম দূরত্ব, ধ্রুবক থাকবে। এটাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত, এই সঞ্চার পথকে। তেমনি ভাবে একটা বিন্দুর চলার পথটা হচ্ছে এমন ভাবে থাকবে যেন বাঁকা হাঁকা হবে না, একেবারে সহজ সোজা ভাবে চলবে, সেটাকে বলবো আমরা সরল রেখা। তো তার মানে একটা বিন্দু চলার পথ, যে কোনো একটা বিন্দু, তো এই যে বিন্দু, 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 বিভিন্ন রকম বিন্দু আছে, বিভিন্ন রকম বিন্দু। তাহলে এই বিন্দুতে আমার এক্স এর মান একরকম, ওয়াই এর মান একরকম, এই বিন্দুতে একরকম আর একরকম ওয়াই এর মান, এখানে একরকম এক্স এর মান, ওয়াই এর মান একরকম। তাহলে দেখো তো, এই বিন্দু টু বিন্দু এক্স এবং ওয়াই এর মানটা ভ্যারি করছে, পরিবর্তন হচ্ছে, তাই অল টাইম কিন্তু পরিবর্তনশীল। এই জন্য তো বলতেছি বিন্দুর চলার পথ। তাই এই বিন্দুটার আমরা নাম দিয়েছি, জেনারেল নাম দিয়েছি পি অফ এক্স ওয়াই। এটাও এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই, এটাও এক্স ওয়াই, এটাও এক্স, সবই এক্স ওয়াই, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে এক্স ওয়াই এর মান ভিন্ন ভিন্ন। ঠিক আছে? তার মানে সরল রেখার মধ্যে এমন একটা চলমান বিন্দু থাকবে, যেই বিন্দুটার মান অবশ্যই পরিবর্তন হতে থাকবে। শুধু সরল রেখা না, যে কোনো সঞ্চার পথে এক্স ওয়াই থাকতেই হবে, চলক থাকতে হবে, অল টাইম পরিবর্তনশীল। এখানেও তো একটা চলক থাকতেই হবে, সেই চলকের নাম কি? এক্স ওয়াই দিয়েছি, বিন্দুর নাম দিয়েছি পি, পি অফ এক্স ওয়াই। ওই যে কোনো একটা বিন্দু। এখন তোমাকে যদি বলি যে পি বিন্দু আর ও বিন্দু ঢাল কত,
ওপি রেখার ঢাল কত? আমরা মাত্র শিখে আসছি যে ওপি রেখার ঢাল এম ইজ ইকাল টু, সবাই পারি দেখো, যে কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। কোটি যদি আমি এটাকে আগে ধরি তাহলে ওয়াই, এখানে কোটি কত? 0 লিখলাম। এইবার খেয়াল করো, আমি কিন্তু এখানে কোটি উপরে আগে দিয়েছি, নিচে কিন্তু ভুজ দ্বয়ের অন্তর যখন বের করব এইটার ভুজ কিন্তু আগে লিখতে হবে। উপরে এইটার কোটি আগে লিখেছি, নিচে এটার ভুজ আগে লিখতে হবে। আমি কিন্তু এটার ভুজ আগে লিখলে আর হবে না, ভুল হয়ে যাবে কিন্তু। তাহলে এক্স বিয়োগ 0। তো আমরা পাচ্ছি কি এম ইজ ইকাল টু ওয়াই ভাগ এক্স, বা ওয়াই ইজ ইকাল টু এম এক্স। তাহলে দেখো তো, এই ঢালের সাহায্য নিয়েই কিন্তু আমরা এই ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এই কথাটা কিন্তু বারবার আমরা যে মুখস্থ করেছি আসলে এইভাবে আসে। তাহলে এখন দেখো, আমি এখন তুমি যদি বলো স্যার আমি ওয়াই ইজ ইকাল টু এম এক্স এই সূত্রটা আমি না লিখে অঙ্কটা করব, কোনো সমস্যা নেই। তুমি বলবা যে ওপি রেখার ঢাল ইজ ইকাল টু এত, রেখে এখান থেকে কিন্তু ওয়াই ইজ ইকাল টু এম এক্স বের করে ফেলবা। ওকে, কোনো সমস্যা নাই। তা আমার কি এইটাই ব্যবহার করতে হবে? না, এইটাই তো, এইটাই থেকে তো আসছে, তো এটা ব্যবহার করলে আমার সমস্যা কি? যে আমরা ঢালের মাধ্যমে সমীকরণটা বের করব, বের করে ফেললাম, ভেরি সিম্পল কিন্তু। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়ে গেল কিন্তু আমাদের। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আমরা মুখস্থ অবশ্যই করব, কিন্তু কিভাবে আসে দেখালাম। ঢালের মাধ্যমে আমি 6 থেকে 7টা সমীকরণ তোমাকে বের করে দেখাচ্ছি। খুবই মজার জিনিস কিন্তু সরলরেখা, একেবারে সহজ। হ্যাঁ, একেবারে সহজ, খুবই সহজ। এবার খেয়াল করো, যে বললাম যে না স্যার আমি আসলে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে চাই না, আমি একটু উপর দিয়ে যাচ্ছে বা নিচ দিয়ে যাচ্ছে এরকম একটা সরলরেখা সমীকরণ আমরা বের করতে চাচ্ছি। আজকের ক্লাসে আমরা যে কোনো সরলরেখা দাগাতে শিখবো, কনফিউশন ছাড়া, কনফিউশন ছাড়া। এই যে এখানে একটা দাগ দিলাম, এই সরলরেখার নাম দিলাম হচ্ছে এবি। এই সরলরেখার সমীকরণ আমি বের করতে চাচ্ছি। তো এই সরলরেখার সমীকরণ বের করতে চাচ্ছি, আমাদের শর্ত দেওয়া আছে। একটা সরলরেখার সমীকরণ বের করলে 2 নম্বর আসলো, যে এইটুকা বিন্দুর মান, এই মূল বিন্দু, এটা তো মূল বিন্দু অবশ্যই, এটা কিন্তু আর মূল বিন্দুগামী না এই সরলরেখাটা। তো বললাম যে এইটুকা দূরত্ব হচ্ছে সি। এই যে আমি এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম, যে ওয়াই অক্ষ থেকে এই সরলরেখাটা সি পরিমাণ অংশ কেটে নিয়েছে, সি পরিমাণ অংশ কেটে নিয়েছে। এইটাই কিন্তু মেইন সমীকরণ সরলরেখার। এখান থেকে সব সমীকরণ আমি আনতে পারবো, কিন্তু এখান থেকে যত ধরনের সরলরেখার সমীকরণ সবগুলো আনতে পারবো, ঠিক আছে? এটাই মেইন সমীকরণ। ওকে, এবার খেয়াল করো যে সি পরিমাণ অংশ কেটে নিয়েছে। আমাদের কমন সেন্স কি বলে বলো দেখি? এটা নাম যদি আমি দিলাম, এই বিন্দুটার নাম দাও তো, এই এখানে দেখো তো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয় বলো দেখি? মনে করো আমি এখানে নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, ডি বিন্দু দিলাম। বলো তো এই ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক নির্ণয়ের শর্ত কি? 0,c, ভেরি সিম্পল, ভেরি সিম্পল, 0,c, 0,c পেয়ে গেলাম আমরা ওই বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা এখন পর্যন্ত একটা সরলরেখার সমীকরণ বের করতে চাচ্ছি যেটা ওয়াই অক্ষ থেকে সি পরিমাণ অংশ কেটে নিয়েছে। তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক পেলাম 0,c। এবং আমরা কিন্তু একটা জিনিস বারবার মনে রাখবো, সরলরেখার সমীকরণ বের করতে হলে সরলরেখার উপর যে কোনো জায়গায় একটা বিন্দু থাকতে হবে, পি অফ এক্স ওয়াই অবশ্যই থাকতে হবে, একটা চলমান বিন্দু, মানে এটা সঞ্চার পথ। তো এই এক্স ওয়াই বিন্দুর চলার পথে তো আমার হচ্ছে এখানে সরলরেখা, এই চলছে চলছে সব যে কোনো জায়গায় হইলেই হইছে, একটা জায়গায় এখানে হতে পারে, ওখানে হতে পারে, নাম হচ্ছে এক্স ওয়াই, চলমান বিন্দু সরলরেখা সমীকরণের মধ্যে। ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে ডিপি রেখার ঢাল মানে তো এবি রেখার ঢাল, কেন? একই তো, কারণ একটা সরলরেখার মধ্যে যে কোনো দুইটা বিন্দু ঢাল মানে ওই সরলরেখারই ঢাল, প্রত্যেকটা পয়েন্টে ঢালের মান সমান। ওকে, এবার খেয়াল করো তো, আমি যদি বলি যে ডিপি রেখার ঢাল, ডিপি রেখার ঢাল এটাও আমরা জানি, কিন্তু তারপরে বের করে দেখাচ্ছি। কারণটা হচ্ছে আমাদের, আমরা যে কোনো সিচুয়েশনের জন্য আমরা যে কোনো সমীকরণ বের করতে পারি, সরলরেখা যে কোনো সমীকরণ আমরা বের করতে পারবো আশা রাখছি। ডিপি রেখার ঢাল তো কি? এম, এম ইজ ইকাল টু কত রে বাবা? আমরা বের করি যে কোটি দ্বয়ের অন্তর। দেখো তো, এই যে একটা স্থানাঙ্ক, এই যে একটা স্থানাঙ্ক, কোটি হচ্ছে ওয়াই বিয়োগ হচ্ছে 0, সরি সি, এই যে কোটি দ্বয়ের অন্তর, নিচে দেখো ভুজ দ্বয়ের অন্তর, এটা আগে নিতে হবে, এক্স বিয়োগ 0। তো আমি যদি বলি ওয়াই মাইনাস সি ইজ ইকাল টু এম এক্স, হ্যাঁ এম এক্স, তো ওয়াই ইজ ইকাল টু কত? ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, হয়ে গেল। এটা তো সবাই জানি আমরা, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, সি এর মান পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে। এখন আমরা শিখবো সেটা দাগানো। 2 নম্বর যে সমীকরণটা শিখলাম, কি সমীকরণ? যে ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ কেটে নিয়েছে যার নাম হচ্ছে সি, এবং সেই রেখাটার ঢালের মান হচ্ছে এম। সেই সমীকরণটা হবে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। এই সমীকরণটা এখন দাগানো শিখবো। দেখো তোমাদের মনে জানা আছে, দেখো তো আমি, দেখো আমি তোমাদের একটু ক্যালকুলেটর টিপে দিয়ে দেখাই, যে টেন 89 ডিগ্রি, দেখো পজিটিভ মান আসছে, 57.28 আসছে। টেন 89.99 দিলেও আমরা পজিটিভ মান পাবো। টেন যদি আমি 91 ডিগ্রি দিই, 90 পার করে দিই,
তখন দেখো নেগেটিভ মান আসছে। তার মানে যখনই আমি থিটার মান 90 এর চাইতে কম পাবো তখন সেই ঢালের পরিমাণ হচ্ছে পজিটিভ। আর যখনই আমি থিটার পরিমাণ 90 এর চাইতে বেশি পাবো তখনই সেই ঢালের পরিমাণ হচ্ছে নেগেটিভ হবে। 10, 91, 100, 120, 130 যখনই আমি পাবো, এভাবে 180 পর্যন্ত আমরা যাইতে পারবো। যখনই আমার ঢালের পরিমাণ নেগেটিভ তখনই বুঝে ফেলবো এই রেখাটা কি হবে, এই রেখাটার ঢাল হচ্ছে নেগেটিভ। আমরা বলবো 90 ডিগ্রির কোণের চাইতে বেশি কোণে আনত আছে। কার সাথে? এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে। তোমাদের যদি একটু দেখাই, দেখো তো, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এটা একবারে লিখি, আমি সমীকরণ কিন্তু দেখো, এই সমীকরণটা একটু খেয়াল করে দেখো, y is equal to mx plus c, x এর সাথে যেটা যুক্ত আছে তার নাম ঢাল, আর c হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। একটু খেয়াল করো তো, আমি চারটা রেখা দাগাবো। আমি প্রথমে একটা রেখা দাগাচ্ছি যার নাম হচ্ছে y is equal to 2x minus 5 plus 5। দেখো তো, তোমাকে যদি প্রশ্ন করি এই রেখাটার ঢাল পজিটিভ নাকি নেগেটিভ, ঢাল কত বলো দেখি, এই রেখাটার ঢাল কত? y is equal to 2x plus c, মনে মনে যদি আমি চিন্তা করি y is equal to mx plus c, তাহলে ঢাল কত? এখানে আমার m is equal to হচ্ছে 2 আর c হচ্ছে 5, তার মানে m এর মান পজিটিভ। m এর মান যদি পজিটিভ হয়, মনে রাখবো আমরা অবশ্যই সেই রেখাটার x অক্ষে ধনাত্মক দিকের সাথে 90 এর চাইতে কম কোণ উৎপন্ন করবে, ছোট করে বলি সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে। তাহলে এবং দেখো c কিন্তু +5, তাহলে c কিন্তু এখানে এই যে এদিকে যাবে, +5 এদিকে গেল, তাহলে যুক্ত করে দাও। এখন প্রসাদ আমি যদি এই দিক দিয়ে যুক্ত করি, দেখো তো এই দিক দিয়ে যুক্ত করি, দেখো এই দিক দিয়ে যুক্ত করলে হচ্ছে না, এই কোণটার মান 90 এর চাইতে বেশি হয়ে গেছে, 90 এর চাইতে কম লাগবে তো। এই যে আমি যুক্ত করে দিলাম, এই যে এই রেখাটা দাগাবো আমরা এইভাবে, এই যে রেখাটা দাগানো হয়ে গেছে, এই যে নাম হচ্ছে এবি রেখা। তাহলে এই রেখাটা আমরা দাগায় ফেলাম। এইটুকার মান কত হবে? এইটুকার মান হবে 5, আর ঢালের পরিমাণ হবে হচ্ছে 2। ঢালের পরিমাণ আমরা পরে দেখবো। তাহলে একটা রেখা দাগানো আমরা হয়ে গেল। দেখো আমরা কিন্তু অন্য দিক দিয়ে দাগাতে পারবো না, এটা এই রেখাটার চেহারা কিন্তু এরকমই হবে। দেখো সি এর মান পজিটিভ উপরে দিয়ে যাবে, আমি এখনই দাগাচ্ছি। y is equal to, এবার দাগাবো, দেখো তো 2x minus 5, বলো তো m is equal to কত এখন? m এর মান 2 আর c এর মান কত? c এর মান হচ্ছে -5। y is equal to mx plus c এর সঙ্গে যদি তুলনা করি, রেখা দাগানো শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লাগবে এটা। এই দাগালাম x অক্ষ y অক্ষ, তো বলো তো এখন এইবার দেখো c এর মান নেগেটিভ, c এর মান নেগেটিভ কোন দিকে? যে দিকে, y অক্ষ থেকে। c মানে কি বুঝতে হবে আমাকে, c মানে হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, এই যে -5, এটুকার মান হচ্ছে -5। তাহলে এখন রেখাটা কোন দিক দিয়ে যাবে? রেখার ঢাল কিন্তু আমার পজিটিভ, তাহলে রেখাটা কিন্তু এইভাবে যাবে, দেখো খেয়াল করে, এই যে এইভাবে যাবে, এই যে রেখা, এই দেখালাম, এই যে এই রেখা। কারণ দেখো তো এই কোণটা, দেখো তো আমি যদি লাল কালি দিয়ে তোমাদের একটু দেখাই, এই কোণটাকে কিন্তু আমরা ইজিলি বলতে পারছি যে লেস দেন, এটা যদি থিটা চিন্তা করি, থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, সূক্ষ্ম কোণ। এই যে এই কোণটাকে আমরা বলতে পারছি থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি লেস কেন? ঢালের পরিমাণ দেখো পজিটিভ, এই যে ঢালের পরিমাণ পজিটিভ, তাহলে আমাদের 90 ডিগ্রি লেস হতে হবে। তুমি অন্য দিক দিয়ে দাগায় দেখো, অন্য দিক দিয়ে রেখা দাগায় দেখো, তাহলে কিন্তু আর হবে না, তাহলে কিন্তু আমার হচ্ছে এটাকে ফলো করবে না। ঠিক আছে, দুইটা রেখা দাগালাম। 3 নম্বর রেখা দাগাবো এবার। 3 নম্বর হচ্ছে y is equal to -2x plus 5। এবার দেখো ঢালের মান দেখো, m is equal to কত? m is equal to -2, ঢাল নেগেটিভ, তার মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এখন কোণের পরিমাণটা 90 এর চাইতে বড় হতে হবে, স্থূল কোণ হতে হবে, আর c এর মান কত এখানে? 5। দাগাচ্ছি, প্রথমে কি করবে? 5টা দিয়ে নিবা, এই যে 5 দিয়ে দিলাম। এখন তো স্যার এইভাবে টানবো নাকি এইভাবে টানবো? এইভাবে টানলে তো, তো আমি যদি একটু মনে মনে একটু ডট ডটে দাগাও তো, ডট ডটে দাগাই, এভাবে টানলাম মনে করো, এভাবে টানতে পারি, এইভাবে টানতে পারি, এই যেভাবে টানতে পারি, এইভাবে টানতে পারি, এই যে টানতে পারি। দেখো তো এইটা কিন্তু, দেখো তো তুমি দেখো তো এখানে কিন্তু সূক্ষ্ম কোণ উৎপন্ন করেছে, এখানে কিন্তু স্থূল কোণ উৎপন্ন করে, তাই এইটা কিন্তু হবে না। আমার কিন্তু এখন দাগাতে হবে যেটা, দেখো আমি দাগাচ্ছি, এই যে এইটা হবে আমাদের সেই রিকোয়ার্ড স্ট্রেট লাইন এবি রেখা। এই যে দেখো তোমাদের যদি দেখা একটু লাল কালি দিয়ে, এই যে এই রেখাটা, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রির চাইতে বেশি, থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, তার মানে এই রেখার ঢাল অবশ্যই নেগেটিভ। এবং দেখো তো সি এর মান পজিটিভ, এই যে সি এর মান, এই যে সি এর মান পজিটিভ 5। ওকে, 4 নাম্বারটা দাগাবো এবার। y is equal to -2x minus 5, m এর মান নেগেটিভ, c এর মানও নেগেটিভ, দাগাও, ভেরি সিম্পল। প্রথমে আমি সিটা দাগায় নাও, সিটা হচ্ছে নেগেটিভ, যেহেতু এই জায়গায় আসবে, মনে করো এই নিচের দিকে নামবে, এটুকু হচ্ছে সি।
এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি এইভাবে দাগাবো নাকি এইভাবে দাগাবো? খেয়াল করে দেখো, এইভাবে দাগাতে হবে। এবার খেয়াল করে দেখো, এই যে এইভাবে দাগাতে হবে, কারণ এইভাবে না দাগালে তো আমি 90 ডিগ্রির চাইতে বেশি কোণ পাচ্ছি না এক্স অক্ষে ধনাত্মক দিকে। এই যে দেখো, এই যে কোণটা যদি দেখায় তোমাদের, এটা হচ্ছে থিটা ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি বেশি না হলে কিন্তু হবে না। আর এটা হচ্ছে -5, -5, চারটা রেখা আমরা দাগায় ফেললাম। একটু খেয়াল করো, আমরা যদি এটাকে আমি যদি দেখাই এরকম করে স্ট্রেট লাইনে দাগাতাম, তাহলে কিন্তু এটা সূক্ষ্মকোণ হতো। সূক্ষ্মকোণ মানে ঢালের মান পজিটিভ হতো না। আমরা কিন্তু ইজিলি কিন্তু চারটা রেখা দাগাতে পারলাম। এই চারটা রেখা দাগালেই মোটামুটি রেখা দাগানো কমপ্লিট। আরো আমি যেটা শিখাচ্ছি, এই চারটা রেখা কিন্তু আমরা দাগালাম, যে ঢালের মান দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো, বা সি এর মান দেখেই আমরা বুঝতে পারবো কিভাবে আমরা একটা রেখা কোন দিক দিয়ে যাবে। তুমি বাসায় র্যান্ডমলি দাগাবা, দেখবা, তারপর মিলাবা ঢালের মান তোমার হচ্ছে কিনা। র্যান্ডমলি দাগাবো, রেখা দাগানো না শিখতে পারলে কিন্তু আমি সরল রেখা চ্যাপ্টার পারবো না ভালোভাবে। আমার দাগানো শিখতে হবে কিন্তু। ওকে, এবার এটার রেখা দাগাই। হ্যালো, ওয়েলকাম। 9 তারিখ থেকে, হ্যাঁ। না না না, ক্লাস শুরু হয়ে যাবে, বাসায় চলে আসো। এবার দেখো যে আমরা এখানে কয়টা, চারটা রেখা দাগাতে শিখলাম আমরা, ঠিক আছে। এবার আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা দাগাবো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা দাগাবো, ঠিক আছে। এবং কয়েকটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে আবার এগুলো আবার আমি প্লট করা শিখাচ্ছি। তো আমরা এবার শিখবো যে এক্স অক্ষের সমান্তরাল রেখা,
এক্স অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা, ঠিক আছে। তো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ চিন্তা করতে পারো, সমান্তরাল রেখার সমীকরণ বের করবো, খুবই সিম্পল কথাবার্তা। আমি 3টা দাগ দেবো খালি, দেখো হয়ে যাবে। এই যে একটা দাগ, 2টা দাগ। এখন দেখো তো এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের সমান্তরাল নিচের দিকে হতে পারে, উপরের দিকে হতে পারে, আমরা র্যান্ডমলি একটা দাগাচ্ছি, এই যে উপরের দিকে দাগালাম। দেখো এটা এক্স অক্ষের কিন্তু সমান্তরাল রেখা। একটু খেয়াল করে দেখো তো যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখাটা আমি দাগালাম, এটা মূল বিন্দু চিন্তা করে, এই রেখাটা মূল বিন্দু থেকে কিছু একটা দূরে আছে। কোন অক্ষ বরাবর দূরে আছে? ওয়াই অক্ষ বরাবর দূরে আছে। এই যে এইটুকার মান যদি তুমি ধরো যে বি, সাত বি ধরলাম, আমরা সাধারণত এক্স অক্ষ বরাবর দূরত্ব ধরি হচ্ছে এ, আর ওয়াই অক্ষ বরাবর দূরত্ব ধরি হচ্ছে বি। তাহলে এই রেখাটার সমীকরণ হবে ওয়াই ইজ ইকুয়াল টু বি। এই যে বি, এটা কার মান? আসলে এক্স এর কিন্তু মান না। এই দেখো তো মূল বিন্দু থেকে উপরের দিকে, উপরের দিকে বা নিচের দিকে যখন তুমি নামবা, সেগুলা কার মান? ওয়াই এর মান। তাই আমরা এই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু বি বলছি। তো এইটা অনেক সময় মনে থাকে না, মনে না থাকলে কি করবে? 3টা টান, 1 2 3 দিয়ে দিলাম। এবার দেখো আমি 4 নাম্বার দাগাবো। 4 নাম্বার দাগাবো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তারপর আমি উদাহরণ দিয়ে 4টা রেখা দাগা দিচ্ছি, সময় লাগবে না। সমান্তরাল রেখার সমীকরণ, তো আমরা কি করব? তো এইটা, এই বি মানে কিন্তু যে কোনো মান, 1 2 3 4 5, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা। বি যে লিখতে হবে সেটা এরকম না, কেউ লিখতে পারো তুমি, কেউ লিখতে পারো, কোনো সমস্যা নাই, লিখলেই হয়েছে। আমরা বি বলে বলে অভ্যাস হয়ে গেছে, তাই বি বলি। ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, আর এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমরা হচ্ছে এ বলি, ছোট হাতের এ। এবার দেখো 3টা টান দিব। এক, আমাদের টার্গেট কিন্তু 3টা টান দেওয়া। 2, 3টা টান দিতে চাইছি। এটা এক্স অক্ষ দাগায় নাও, ওয়াই অক্ষ দাগায় নাও। ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল দাগালাম। এই এটা হচ্ছে রেখা, এই রেখার নাম দিই, নাম না দিলেও চল, বুঝতেই পারছো এটা রেখা দাগিয়েছি, ঠিক আছে। তো এই রেখাটার সমীকরণ কি হবে এখন দেখো তো। এই যে এই রেখাটা মূল বিন্দু থেকে কিছু একটা দূরে আছে, কিন্তু মূল বিন্দু থেকে কিছু একটা দূরে আছে। কতটুকু দূরে আছে দেখো তো? এ পরিমাণ দূরে আছে। সব সময় কিন্তু এই পরিমাণ দূরে আছে। দেখো তুমি যেখান থেকে, তুমি এখান থেকে মাপো, মাপো, এই পরিমাণ দূরে। যে এই পরিমাণ দূরে আছে মূল বিন্দু থেকে, কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে কার মান হচ্ছে এক্স এর মানে। তাহলে এই রেখাটার সমীকরণ হবে এক্স ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে। এক্স ইজ ইকুয়াল টু, ভেরি সিম্পল কিন্তু এগুলো, একেবারে সিম্পল। এক্স ইজ ইকুয়াল টু এ আর হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন দেখো তো এই রেখাটাকে আমি কি বলতে পারি না যে ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ এটা? হ্যাঁ বলতে পারি। দেখো তো এই রেখাটা, যেটা সমীকরণ আমরা বের করেছি লাল কালি যেখানে দাগিয়ে দিয়েছি, এই রেখাটা দেখো খেয়াল করে, এই রেখাটা কিন্তু ওয়াই অক্ষের সাথে লম্ব আছে। হ্যাঁ, এখানে দেখো তো এই রেখাটা কি আমি বলতে পারি না এক্স অক্ষের উপর লম্ব? এখানে তো লিখেছি এক্স অক্ষের, ওয়াই অক্ষের সমান্তরাল লিখেছি, এক্স অক্ষের সমান্তরাল লিখেছি, হ্যাঁ এটা ওয়াই এক্স অক্ষের উপর লম্ব বলতে পারি, বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে 4টা জিনিস কিন্তু মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এক্স অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। 4টা জিনিস মাথার মধ্যে ঘুরপাক প্যাঁচ খেতে খেতে অনেক সময় আমরা মুখস্থ করে গেছি। আমি জানি একটা হবে এক্স ইজিক্যাল টু এ, একটা হবে হচ্ছে ওয়াই ইজিক্যাল টু বি। তো আমরা প্যাঁচ খাওয়াবো না, আমরা মুখস্থের মধ্যে যাব না, আমরা একটা 3টে টান দিব। 1 2 3 টান দিব। আমি এখন তোমাকে বললাম যে ওয়াই অক্ষের, র্যান্ডমলি বলছি, ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ, ওয়াই অক্ষের লম্ব রেখার সমীকরণ। তাহলে তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগাবা, তারপর ওয়াই অক্ষের লম্ব, ওয়াই অক্ষের লম্ব, যে ওয়াই অক্ষের লম্ব দিলাম। তাহলে এই রেখাটা কোন বরাবর দূরত্ব অবস্থান করছে? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইজিক্যাল টু বি। তখন কিন্তু আমরা ইজিলি বলতে পারি, ঠিক আছে। তো আমরা মুখস্থের পাশাপাশি এটা কিন্তু সুন্দরভাবে শেখারও চেষ্টা করব, যে আমি অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যাবে। 4টা জিনিস কিন্তু এখানে, ঠিক আছে, 4টা জিনিসকে কিন্তু আমি 2টার মাধ্যমে মুখস্থ করে রাখা পেঁচায়া যেতে পারে, তাই আমরা সুন্দরভাবে দাগিয়ে এটা মনে রাখার চেষ্টা করব। ওকে, এবার আমি 4টা রেখা দাগাচ্ছি। এক, এক্স ইজ ইকুয়াল টু আমি দাগাবো হচ্ছে 2, আচ্ছা 5 দিলাম, দিলাম ইচ্ছা মতো। এক্স ইজ ইকুয়াল টু 5 রেখা অঙ্কন, এক্স ইজ ইকুয়াল টু 5 রেখা অঙ্কন করব, ঠিক আছে। রেখাটা অঙ্কন করব, অঙ্কন, বা এটাকে এভাবে লিখতে পারি, এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 রেখা অঙ্কন, ঠিক আছে, অঙ্কন করব। তো কিভাবে অঙ্কন করবা? এই কথা অবলিক দিলাম, এই কথা। তো আমি প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ দাগা নিলাম, দাগা নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। খেয়াল করো, এক্স ইজ ইকুয়াল টু 5, এক্স এর মান 5। এই যে গণ, এক্স অক্ষ বরাবর যাইতে হবে, কিন্তু এক্স এর মান 5 প্লাস 1 2 3 4 5, এই যে এইখানে মনে করো 5, দাগা দাও, এই দাগা দাও। তাহলে এটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 5 রেখা হয়ে গেল।
ভেরি সিম্পল, এটা মূল বিন্দু দিয়ে নিলাম। ওকে, তো 1 নম্বর দাগালাম। 2 নম্বর দেখো দাগাচ্ছি, বললাম যে x ইজিক্যাল টু -5 দাগাবো বা x প্লাস 5 ইজিক্যাল টু 0 দাগাবো। ঠিক আছে, এই রেখা অঙ্কন। তো আমি দেখো তো দাগায় ফেলি, এই দাগালাম। তো এখন গণ, x এর মান কিন্তু -5, x এর মান -5, তাহলে x এর মান এখন -5, 1 2 3 4 5 এভাবে বামের দিকে আসতে হবে। র্যান্ডমলি গণে একটা জায়গায় দিলেই হয়েছে, এই যে, তারপরে এভাবে দাগায় ফেলবো। x এর মান 5, x এর মান সবসময় 5 হতে হবে, কিন্তু যেখানে তুমি গণবা সেই বরাবর টানবা। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 5, তাহলে এইটুকার মান হচ্ছে, এই রেখার নাম হচ্ছে, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আমার হচ্ছে x ইকুয়াল টু -5 রেখা। x ইকুয়াল টু -5 রেখা, ঠিক আছে। তাহলে এটা গেল x ইকুয়াল টু -5 রেখা বা x প্লাস 5 ইকুয়াল টু 0, x প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। এবার আমি যদি 3 নাম্বার বলি, 3 নাম্বার আমি বললাম যে না, আমি হচ্ছে y এর গুলো বসাবো, y ইকুয়াল টু আমি 5 রেখা দাগাবো। তো y ইকুয়াল টু 5 রেখা দাগাও, কি এমন কঠিন? y এর মান 5, x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। y এর মান 5 মানে কি উপরের দিকে যাবে, 1 2 3 4 5 উপরের দিকে, এই যে উপরের দিকে চলে গেল। তাহলে এই রেখার নাম হচ্ছে y ইকুয়াল টু 5, ঠিক আছে, y এর দিকে উপরের দিকে। এবার 4 নাম্বার রেখা দাগাচ্ছি, y ইকুয়াল টু -5, y ইকুয়াল টু -5 বা y -5 ইকুয়াল টু 0 অবলিক দিলাম, y প্লাস 5 ইকুয়াল টু 0, একই কথা। তো আমাদের যখন এরকম একটা রেখা থাকবে, একটা রেখার মধ্যে শুধুমাত্র একটা চলক থাকবে, কোন রেখার সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা চলক, দেখো x ইকুয়াল টু 5, x - 5 ইকুয়াল 0, একটা চলক, তাহলে আমরা ওই রেখাটাকে এইভাবে রাখবো না, এই যে x প্লাস 5 ইকুয়াল 0 এইভাবে রাখবো না, বা x - 5 ইকুয়াল রাখবো না। কিভাবে রাখবো? x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু -5, y ইকুয়াল টু 5 বা y ইকুয়াল টু -5, এই আকারে সাজায় নেব, তাহলে আমাদের দাগাতে সুবিধা হবে। দেখো তো, y ইকুয়াল টু -5, এই রেখাটা আমি দাগাতে চাচ্ছি, x y অক্ষ, এই যে নিচের দিকে আসবে, y এর মান মাইনাস, নিচের দিকে আসতে হবে, এটা মূল বিন্দু, এই যে নিচের দিকে আসতে হবে। তাহলে এইটার মান হচ্ছে, এইটার নাম হচ্ছে y ইকুয়াল টু -5 রেখা। তার মানে আমরা বুঝতে পারলাম যে x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল এই ধরনের রেখা যদি আমাদের আগাতে বলে, আমরা ইজিলি দাগাতে পারবো। এই যেরকম থাকতে পারে, এখানে আমি র্যান্ডমলি একটা সংখ্যা বাছাই করে যে 5, 4টা উদাহরণের মধ্যেই কিন্তু আমরা 5 দিয়েছি, +5 -5 x এর সাথে বা y এর সাথে দিয়েছি আমরা। ওকে, তাহলে এই যে 4টা রেখা, এই 4টা রেখা দাগানো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের যখন অঙ্ক করতে হবে, এই 4টা রেখা কিন্তু আমাকে দাগাতে অবশ্যই পারতে হবে। তাহলে আগে দাগানো শিখলাম 4টা রেখা, এখন দাগাতে শিখলাম হচ্ছে 4টা রেখা, 4 4 8টা রেখা, 4 4 8টা রেখা। এই 8টা রেখা দিয়ে কিন্তু আমরা কভার করে ফেলবো পুরা সরল রেখার চ্যাপ্টারে। এই কয়টা রেখার চাইতে অন্য কোনো রেখা কিন্তু আর নাই। আমার মনে হয় না যে দাগানো কারো ভুল হওয়ার কথা। এই কটা রেখা খালি গনবার টানবা, গনবার টানবা, x অক্ষ y অক্ষ দাগায়া গনবার টানবা, শেষ। আর কোনো কোন কঠিন না। পজিটিভ হলে প্লাসের দিকে যাবা, নেগেটিভ হলে মাইনাসের দিকে যাবা। এক্স অক্ষের পজিটিভ হলে এদিকে যাবো, ওয়াই অক্ষের পজিটিভ হলে ওইদিকে যাবো, এক্স অক্ষের নেগেটিভ হলে এদিকে যাবো, এক্স অক্ষের ওয়াই অক্ষের নেগেটিভ হলে আমরা এদিকে যাবো। এই তো কথাবার্তা। তাহলে আমরা 4 4 8টা রেখা কিন্তু দাগানো শিখে গেলাম। আর আমার রেখা দাগানো শিখা লাগবে না, এই 4টাই আর ওই 4টাই, খুবই সহজ। এবার আসো আমরা একটা কাজ করি, আবার আগের মতো ফিরে আসলাম। দুইটা সমীকরণ অলরেডি আমরা শিখেছি, একটার নাম হচ্ছে y ইকুয়াল টু mx, আর একটার নাম হচ্ছে নাম কি রে, y ইকুয়াল টু mx প্লাস c। এবার 3 নম্বর সমীকরণে আসলাম। 3 নম্বর সমীকরণ র্যান্ডমলি আমি নিলাম। মনে করো একটা রেখা, মনে করো একটা রেখা দাগ আমি একটু বাঁকা করে দিলাম, এটা রেখা, এই রেখার সমীকরণটা আমি চাচ্ছি, x অক্ষ y অক্ষ দাগাই নাই, এই রেখার সমীকরণটা আমি চাচ্ছি। তো আমার হাতে কি আছে, দুইটা বিন্দু আছে, এই যে দুইটা বিন্দু দিলাম, এটা a বিন্দু দিলাম, এটা b বিন্দু দিলাম। একটা রেখার মধ্যে আমার দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুর নাম x1, y1, একটা বিন্দুর নাম হচ্ছে x2, y2, র্যান্ডমলি। খেয়াল করো তো, x1, y1 মানে কি ফিক্সড, ওই বিন্দুটা ওখানেই থাকবে। আর xy কিন্তু ফিক্সড না, xy হচ্ছে চলমান। xy এই প্রত্যেকটা বিন্দু xy, আবারো বলছি প্রত্যেকটা বিন্দু, এইটাও সহ, এইটা প্রত্যেকটা বিন্দুই কিন্তু xy। সরলরেখার সমীকরণে একটা xy থাকতেই হবে। আর x1 বিয়োগ y1 মানে কি, ওই যতগুলা xy বিন্দু আছে তার মধ্যে একটা বিন্দুর নাম হচ্ছে x1 y1, এটা ফিক্সড। যতগুলা বিন্দু আছে তার মধ্যে একটা বিন্দুর নাম হচ্ছে x2 y2, সবই কিন্তু xy। তো আমরা তো তাহলে চলমান বিন্দুর নাম কি দিব? একটা সরলরেখার সমীকরণে চলমান বিন্দু থাকতে হবে, এটা তো ফিক্সড, এটা নাম
2 3 হতে পারে, 4 5 হতে পারে। তারপর একটা বিন্দু একটা দিয়ে দিলাম, নাম হচ্ছে পি অফ এক্স ওয়াই। দেখো আমার কিন্তু সূত্র মুখস্থ না, আমি সরলরেখা সমীকরণ কিন্তু বের করে ফেলবো। আমার কোনো সূত্র মুখস্থ নেই, আমি এই সরলরেখার সমীকরণ নাই, সরলরেখার সমীকরণ আমরা বের করে ফেলবো। আমার এই সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, মনে করো আপাতত কোনো দরকার নেই, আমি বের করে দেখাচ্ছি তোমাকে। আমার এখানে যে এ আর বি আমাদের হাতে আছে কি, দুইটা বিন্দু, নাম কি, একটার নাম হচ্ছে x1 y1, একটার নাম হচ্ছে x2 y2। তাহলে এই টপিকটার নাম কি দিব, দুইটি দুইটি নির্দিষ্ট বিন্দুগামী, মানে দুইটা বিন্দু আমার দেওয়া আছে, নির্দিষ্ট বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ। সমীকরণ মুখস্থ করো, সমস্যা নাই, জেনে বুঝে মুখস্থ করো, অনেকদিন মাথার মধ্যে থাকবে, অনেকদিন মাথার মধ্যে থাকবে। এরা কি মনে হচ্ছে বড় হয়ে গেছে নাকি? আচ্ছা, এই যে দেখো, দুইটি নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, একটা নাম হচ্ছে x1 y1 a আর একটা নাম হচ্ছে x2 y2 b। আর সরলরেখা সমীকরণের মধ্যে অবশ্যই একটা চলমান বিন্দু থাকতেই হবে, তার নাম আমরা দিয়েছি p of xy। ওকে, আমি এখন লিখতে পারি না, দেখো তো, AP রেখার ঢাল, AP রেখার ঢাল ইজ ইকুয়াল টু AB রেখার ঢাল, অবশ্যই লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, ওই কমন সেন্স দিয়ে লিখতে পারি যে আমাদের জানা আছে একটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢালের পরিমাণটা সমান। তার মানে কি, এপি রেখার ঢাল এবি রেখার ঢাল, এপি রেখার ঢাল বিপি রেখার ঢাল সমান। তারপর হচ্ছে বিপি রেখার ঢাল এপি রেখার ঢাল সমান, বা বিপি রেখার ঢাল এবি রেখার ঢাল, হ্যাঁ সমান, সব সমান। যা নিবা তুমি, এই রেখার উপর যে কোনো দুইটা বিন্দুগামী রেখার ঢাল সব সময় সমান হবে। কনসেপ্ট এটা কিন্তু আমার, এটা কিন্তু কনসেপ্ট, আমরা কিন্তু এই জন্য বেসিকটা নিয়ে নিচ্ছি আগে। দেখো দেখো, সুন্দর একটা সমীকরণ কিন্তু তৈরি হয়ে যাবে। এপি রেখার ঢাল মানে কি, এ আর পি, দেখো তো লিখতে পারি না, কোটি দেওয়ার অন্তর ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান আর এক্স বিয়োগ এক্স ওয়ান। খেয়াল করে দেখো, এই যে ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান নিয়েছি, তাহলে এখানে নিচেও কিন্তু এটা আগে নিতে হবে, এক্স বিয়োগ এক্স ওয়ান হয়ে গেল, ইজিক্যাল টু এ বি রেখার ঢাল। এই যে কোনোটা নিতে পারি কিন্তু আমি, আমি র্যান্ডমলি এটার সাথে এটা নিয়েছি, র্যান্ডমলি নিয়েছি, যে কোনো দুইটা রেখা নিতে পারি, এইটা এইটা নিতে পারি, কোনো সমস্যা নাই, আসল সমীকরণ আমরা পেয়ে যাব। ওকে, এবার দেখো আমি এ বি নিয়েছি, এ বি নিলে কি দেবে হতো, এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর এক্স ওয়ান মাইনাস এক্স টু। খেয়াল করে দেখো, এ বি যখন আমি নিয়েছি, এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কোটি দেওয়ার অন্তর এক্স ওয়ান মাইনাস এক্স টু, আমাদের সমীকরণ কিন্তু হয়ে গেছে। একটু সাজায় গুজায় যদি লিখি, এক্স এর সাথে এক্স লিখবো, ওয়াই এর সাথে ওয়াই লিখবো, দেখো দেখো তো, একটু সাজায় গুজায় লিখতেছি আমরা, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই নিচে এইটা এখানে নিয়ে আসলাম, এটা ওখানে নিয়ে যাবো, জাস্ট ইন্টারচেঞ্জ করতেছি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে নিয়ে আসবো, এটা ওখানে নিয়ে যাবো, যে গুণ অবস্থায় আছে, তো ওখানে নিয়ে গেলে তো গুণ অবস্থায় থাকবে, এক্স বিয়োগ এক্স ওয়ান, এক্স ওয়ান বিয়োগ এক্স টু। তো এটা দেখতে ভাল লাগতেছে না, ভাল লাগতেছে, কোনো সমস্যা নাই, এক্সটা আগে নিয়ে আসি, এক্স বিয়োগ এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান বিয়োগ এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান ওয়াই মাইনাস। তো আমরা কিন্তু দুইটি নির্দিষ্ট বিন্দুকে সরলরেখা সমীকরণ মনে, এখন প্রশ্ন, স্যার এটা কি আমার মুখস্থ রাখা খুবই জরুরি? এইটা মুখস্থ রাখা জরুরি না, আমি এইটা দিয়েও সমীকরণ বের করতে পারি, আমি তো এখান থেকেও বের করতে পারি, আমার সমস্যা কোথায়? তো আমি মুখস্থ অবশ্যই রাখবো, আমি আমি মুখস্থ রাখবো, এক্স বিয়োগ এক্স ওয়ান, এক্স ওয়ান বিয়োগ এক্স টু, সুন্দর মুখস্থ করাটা খুব সুন্দর, ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান বিয়োগ ওয়াই টু। একটু মনে রাখি আমরা, যে বিন্দু স্থানাঙ্ক আমি ধরবো, এটাকে মনে করো প্রথম বিন্দু ধরেছি, মনে মনে এটার নাম দিব এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরেছি, দুইটা বিন্দু এক্স টু ওয়াই টু, মনে রাখবা এইটাকেও কিন্তু আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান দিতে পারি, এটাকে কিন্তু আমরা এক্স টু ওয়াই টু দিতে পারি, কোনো সমস্যা নেই। যেটাকে আমি দিব প্রথম বিন্দু ধরবো সেটাকে মনে মনে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর যেটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরবো সেটাকে আমরা মনে মনে এক্স টু ওয়াই টু লিখবো। উদাহরণ একটা নিয়ে নিচ্ছি, তো আমরা বললাম যে 4 5 এবং মাইনাস ওয়ান কমা টু বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তো এখন প্রশ্ন, স্যার সূত্র বসায় করলে তো আমি পারি, সূত্র বসায় করব না, আমি সূত্র ছাড়া করব, মানে আমি ওই ঢাল দিয়ে করব, করো। দেখো আমি দিয়ে দিলাম, আমি একটু বাঁকা করে একটা রেখা দাগালাম, এই পয়েন্টে দিলাম হচ্ছে মাইনাস ওয়ান কমা টু বিন্দু দিলাম, এ বিন্দু দিলেই হয়েছে একটা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর এখানে আমি বি বিন্দু দিলাম, 4,5 বিন্দু দিলাম, আর সরলরেখার সমীকরণ তো বের করছি, তাহলে একটা পি অফ এক্স ওয়াই লাগবেই, পি অফ এক্স কমা ওয়াই আমার লাগবেই। তো একের মতো লেখো, এপি রেখার ঢাল দেখো ইজ ইকুয়াল টু এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, হ্যাঁ এবি রেখার ঢাল। তো একটু জিনিস একটু খেয়াল করো, এপির সাথে এবি নিয়েছি, কারণ এবি তো সংখ্যা, এখানে আমি যদি এপির সাথে বিপি নিতাম, চালাকি, আমি তো গণিত পড়ছি রে বাবা, আমার তো চালাকি বুদ্ধি শিখতেই হবে,
আমি যদি এপির সাথে বিপি নিতাম অঙ্ক কোনো ভুল হবে না, ক্যালকুলেশন একটু বড় হবে। কেন? কারণ এখানে এক্স ঢুকবে আর এটার মধ্যে এক্স ঢুকবে। আমি যখন এইটার সাথে আমি যখন এই দুইটা নিচ্ছি তখন কিন্তু একটার সাথে খালি এক্স ঢুকতেছে, এইটার সঙ্গে কিন্তু এক্স আর ওয়াই আর ঢুকতেছে না। তার মানে কি আমি সংখ্যা পেয়ে যাচ্ছি। তাই আমরা একটু বুদ্ধি খাটায়া এই এপির সাথে এবি নিয়েছি, এপির সাথে বিপি নিই নাই, তাহলে দুইবার এক্স দুইবার ওয়াই আসবে। এই জন্য এই এপি রেখার ঢাল দেখো আমি যদি লিখি ওয়াই বিয়োগ হচ্ছে 2, এই যে কোটি দেওয়ার অন্তর ভাগ হচ্ছে এক্স প্লাস 1, ভুজ দেওয়ার অন্তর এক্স, এই যে বিয়োগে বিয়োগে যোগ হয়ে গেল ইজিক্যাল টু। এবার এবি রেখার ঢাল এখান থেকে নাও, নিলেই হয়েছে। কোনটা থেকে কোনটা বিয়োগ করবে তোমার মন যেটা চায় সেটা। 5 বিয়োগ হচ্ছে 2 ডিভাইড হচ্ছে 4 যোগ হচ্ছে 1। খেয়াল করে দেখো, আমরা যখন কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর বের করবো, এখান থেকে এখানে করতে পারি, ওখান থেকে এখানে করতে পারি, কিন্তু সিকোয়েন্স যেন মেইনটেইন থাকে, সেটা বারবার কিন্তু বলেছি। এখন এখান থেকে হিসাব নিকাশ করো, y minus 2 divided by x plus 1 is equal to 3 divided by 5। তো আমরা একটু নিয়ে নিচ্ছি 3x plus 3 is equal to 5y minus 10, বা 3x minus 5y minus 13 is equal to 0। মাইনাস 13 কেন, প্লাস 13। এখন বলা না স্যার আমি ঝামেলা এটা করবো না, আমি সূত্র দিয়ে করবো। সূত্রের সাহায্যে কি, x বিয়োগ x1 ডিভাইড বাই x1 বিয়োগ x2, সূত্র লিখে নিচ্ছি, সূত্র লিখতে হবে না, is equal to y বিয়োগ y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। একটু খেয়াল করব আমরা এই সূত্রের সাহায্যে। তো আমরা একটু খেয়াল করি যে স্যার এখন মনে মনে তো আপনি x1 y1 এটা ওটা লিখে ফেললেন, কোনটাকে x1 y1 ধরবো কোনটাকে x2 y2 ধরবো, তোমার মন যেটা চাই সেটা ধরতে পারবা, কোনো সমস্যা নাই। আমি মনে করো এইটাকে আমি মনে করি এই রেখার সমীকরণ বলছি, তো আমি a কে মনে মনে x1 y1 ধরো আর b কে মনে মনে x2 y2 ধরো। তোমাদের যদি এটা সিকোয়েন্স অনুসারে বসাইতে সমস্যা মনে হয় তাহলে একটা কাজ করবা, পেন্সিল দিয়ে x1 y1 লিখে নিবা, যেটা মন চায় সেটা। যে লিখে নিলাম আমি মনে মনে, মনে করো আমার ভুল হতে পারে, পেন্সিল দিয়ে লিখে নিয়ে পরে মুছে দিবা, সমস্যা নাই। তাহলে x বিয়োগ x1, x বিয়োগ x1, x1 মানে কি, x1 মানে -1, তাহলে +1 হয়ে গেল। -1 x1 বিয়োগ x2, x2 যেটা -4 is equal to y বিয়োগ y1, y1 মানে কি 2, আর y1 বিয়োগ y2, y2 মানে হচ্ছে 5। একটু খেয়াল করি যে আমার কাছে এটার চাইতে এটা সহজ মনে হয়, মানে এই ঢালের সাহায্যে এটাই বেশি প্যাঁচ মনে হয়, উল্টা পাল্টা মনে হয়। বুঝতে পারছো? যাই হোক, এই যে সূত্র যখন লিখি তখন একটা এখানে অতিরিক্ত একটা সূত্র মুখস্থ করতে হয়, এখানে কিছু মুখস্থ করতে হয় না, খালি ওই ঢাল আমরা জানলেই হচ্ছে। x plus 1 divided by -5 is equal to y minus 2 divided by -3। ডান পাশে মাইনাস আর বাম পাশের মাইনাস প্লাস হয়ে গেল। আমি যদি x plus 1 divided by 5 is equal to y minus 2 divided by 3, তাহলে আমি যদি 3x plus 3 is equal to 5y minus 10, বা 3x minus 5y plus 13 is equal to 0, একই জিনিসই আসবে, একই জিনিস অবশ্যই আসবে, না আসার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা আমাদের বিপদের সময় এই সূত্র মনে করে মুখস্থ নাই, আমরা কিন্তু ঢালের মাধ্যমে বের করব। আমরা আগেই বলেছি সরল রেখার যতগুলো সমীকরণ আজকে পড়বো আমরা ঢাল দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, এবার বললাম একটা সরল রেখার সমীকরণ বের করব, কিন্তু আমার হাতে দুইটা বিন্দু নাই। এতক্ষণ দেখো দুইটা বিন্দু থাকলে কোনো ঝামেলা হয় না, কিন্তু দুইটা বিন্দু নাই। আমার বললাম যে আমি একটা বিন্দু আছে, নাম একটা নির্দিষ্ট বিন্দুগামী, নাম কি, একটা যখন বিন্দু তার নাম হচ্ছে x1 y1। আর সরলরেখার মধ্যে কি থাকতে হবে, অবশ্যই একটা p of xy থাকতে হবে, চলক থাকতে হবে, তাই না? এটার নাম দিলাম, মনে করে একটা নির্দিষ্ট বিন্দুর নাম দিলাম এই সরলরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। এই সরলরেখার সমীকরণ বের করা পসিবল না যদি না ঢালের মান দেওয়া থাকে। ঢাল অবশ্যই প্রয়োজন, ঢাল প্রয়োজন, ঢাল দেওয়া না থাকলে এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো না। ঢাল প্রয়োজন, ঢাল প্রয়োজন, এটা ঠিক আছে। একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হলে ঢাল অবশ্যই প্রয়োজন, ঢাল অবশ্যই প্রয়োজন, ঢাল না হলে কিন্তু আমি বের করতে পারছি না। তাহলে দেখো তো, এই একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব, এটা খুবই বহুল ব্যবহৃত একটা সমীকরণ। হ্যালো, কে? একটু পরে ফোন দিচ্ছি, আমি ক্লাসের মধ্যে আছি, একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ। ঢাল আমার অবশ্যই প্রয়োজন, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি দেওয়া থাকে, দুইটা নির্দিষ্ট বিন্দু হলে কিন্তু আমার ঢাল দরকার হলো না, আমরা সরাসরি কিন্তু সূত্র পেয়ে গেছি, x বিয়োগ x1, x1 বিয়োগ x2। আমার ঢাল কিন্তু অবশ্যই দরকার, যে ঢালের নামটা হচ্ছে m।
তখন যদি দেখো তো আমি যদি বলি এই রেখার ঢাল কত, এখন কিন্তু ঢাল বের করতে পারবা। m ইজ ইকুয়াল টু কত, ভেরি সিম্পল। ও যেটা বলতে চাচ্ছিলাম, এইটা বহুল ব্যবহৃত একটা কিন্তু সমীকরণ। এটা আমরা বৃত্তে পাবো, এটা আমরা কণিকে পাবো, কণিকের 3টা চ্যাপ্টারে কিন্তু এই সমীকরণটা আমরা পাবো আমি। ঠিক আছে, 3টা চ্যাপ্টারে কিন্তু আমাদের লাগবে এটা। বহুল ব্যবহৃত একটা বিন্দু দেওয়া থাকবে, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ, যে সমীকরণের মাধ্যমে কিন্তু আমাকে অঙ্ক বের করতে হবে। অনেকগুলো শিখি কিন্তু এই সমীকরণের মাধ্যমে আসে। ভেরি সিম্পল। দেখো, একটা বিন্দু দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হলে আমার, আমি লিখে নিয়েছি, ঢাল আমার অবশ্যই প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, অবশ্যই লিখে নিলাম, অবশ্যই লিখে নিলাম, অবশ্যই লিখে নিলাম। ঠিক আছে, এখন ঢালের মানটা এখন আমি তো জানি না, তো আমি মনে করো আমার ঢালটা দেওয়া আছে, যার নাম হচ্ছে এম, যার নাম দেওয়া হচ্ছে এম। এম ইজ ইকুয়াল টু কত, এখন সবাই পারি আমরা। দেখো তো, ওয়াই বিয়োগ y1 ডিভাইড বাই এক্স বিয়োগ x1, ওই যে কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। তো ভেরি সিম্পল। তো আমরা কি লিখে ফেলি, y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1। আমাদের এটা আমি মুখস্থ রাখবো। হ্যাঁ, মুখস্থ না থাকলে আমার সমস্যা নাই, আমি বের করে নিতে পারছি, কিন্তু এই জন্যই কিন্তু আজকে বেসিক ক্লাসটা। ঠিক আছে, এরপরে অঙ্ক করতে আমাদের একটু সমস্যা হবে না, আশা রাখছি, আশা রাখছি কোনো সমস্যা হওয়ার কথা না। y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1 তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। আমি যদিও প্রসিডিউর শিখাচ্ছি, প্রসিডিউর সহ মুখস্থ করবা, তাহলে আমার ভেতরের অঙ্কগুলা করতে আমাদের খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে। তাহলে এটা গেল একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ। এবার 5 নাম্বার আসো, এবার 5 নাম্বার আসো। সব কিন্তু ঢালের মাধ্যমে করছি, কিন্তু ঢালটা তাহলে কত গুরুত্বপূর্ণ দেখো, সবকিছু ঢালের মাধ্যম থেকেই কিন্তু আসছে, এই সমীকরণগুলো ডেভেলপ হয়েছে। এক্স ওয়াই, তা আমরা এখন বললাম আগে বিভিন্ন রকম ঢাল ঢুল দেওয়া আছে, বিন্দু টিন্দু দেওয়া আছে, এবার বললাম না আমার ওই ঢাল টাল দেওয়া নাই, এবার এরকম দেওয়া আছে, মানে একটা সরলরেখা এমন ভাবে দেওয়া আছে, এক্স অক্ষ থেকে নির্দিষ্ট একটা অংশ কেটে নিয়েছে, ওয়াই অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়েছে, মনে করি একটা, এর নাম দিলাম হচ্ছে এবি রেখা, এই নাম দিলাম, এবি দিলাম, দাও দিলেই হয়েছে, এটা সিডি দাও, সিডি রেখার সমীকরণ মনে করে বের করতে হবে। এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, মূল বিন্দু, মূল বিন্দুর সাথে কোনো সংযোগ টংযোগ নাই। এই সমীকরণটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা সমীকরণ, খেয়াল করো। এবার আমার হাতে কি আছে, আমার হাতে যেটা আছে, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমার হাতে আছে, লাল কালি দিয়ে দেখালাম, আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমার হাতে আছে, এইটুকু। আমার কিন্তু এবার স্থানাঙ্ক টানাঙ্ক কিচ্ছু দেওয়া নাই, আমার হাতে আছে এ এবং বি। এই সমীকরণটা ভালোভাবে চিন্তা করবা, এখান থেকে কিন্তু আমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসে, কিন্তু ভালো করে খেয়াল করো, 5 ধরনের নৈর্ব্যক্তিক আছে, আমি 5 ধরনের নৈর্ব্যক্তিক আমি এখান থেকে আমি শিখাবো এখনই। এবার খেয়াল করো, এ আর বি, তাহলে আমার হাতে কি আছে, যে একটা সরলরেখা সমীকরণ আমাকে বের করতে হবে, আমাকে বলে দিল যে তোমার হাতে কি আছে, তোমার হাতে আছে হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এ, এই যে এইটুকু অংশ কেটে নিয়েছে, এই যে টুকরা, এই যে ও থেকে এর নাম দাও, এ দাও, এটার নাম দাও বি, ওই অংশ কাটা আছে, আর ওই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ দেওয়া আছে, আমার হাতে এটুকু আছে, লাল কালি দিয়েছি, যেটুকু আমার হাতে আছে এটুকু আমাকে দিয়ে বলেছে যে সিডি রেখার সমীকরণটা বের করো বা এবি রেখার সমীকরণটা বের করো। আমি কিন্তু এখন বের করতে পারবো, খেয়াল করো, এ বিন্দু স্থানাঙ্ক কত দেখো তো, এইটুকা যদি এ হয় তাহলে এ কমা হবে 0, ভেরি সিম্পল, এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব, স্থানাঙ্ক মানে কি, স্থানাঙ্ক মানে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে এ পরিমাণ গেছে, আর ওয়াই অক্ষ বরাবর কি 0 নাই। এবার বি বিন্দু স্থানাঙ্ক, স্থানাঙ্ক লেখার নিয়ম কি, প্রথমে এক্স এর মানটা বের করতে হয়, যে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, তো এক্স ওয়াই অক্ষের উপর এক্স এর সকল মান 0, যে 0 লিখলাম, পরে এখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, যে বি পরিমাণ গেছে, এই যে বি পরিমাণ, দেখো তো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমাদের কিন্তু দেখো, আমাদের কোন রেখার মধ্যে দুইটা যদি স্থানাঙ্ক পাই, তাহলেই কিন্তু আমরা সমীকরণ বের করতে পারি। হ্যাঁ, পেয়ে গেছি তো দুইটা সমীকরণ, দুইটা স্থানাঙ্ক। তো আমার ওই যে এই বিন্দু লাগবে না একটা, অবশ্যই একটা বিন্দু লাগবে, নাম কি, পি অফ এক্স ওয়াই, ওই আগের মতোই, এপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু এবি রেখার ঢাল, এপি রেখার ঢাল ইজ ইকুয়াল টু হচ্ছে এবি রেখার ঢাল দিয়ে বের করে ফেলবো। অথবা তুমি যদি মনে করো না স্যার আর ঢাল ঢুলের মধ্যে যাব না, আমি এখন এই সূত্রটা ব্যবহার করব, দুটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখা সমীকরণ, কোনো সমস্যা নাই, এইটা আগে আসছে, এটা আগে আসছে, এটা কিন্তু এটা থেকে কিন্তু এটা আসছে, মাথায় রাখতে হবে আমাকে, দুইটা দিয়েই করলে হবে, কোনটা দিয়ে করলে হবে না, কোনটা দিয়ে করলেই কোনো ভুল হবে না, একই জিনিস, জিনিসটা একই পাবো আমরা। তো রেখে দেখি কি হয়, এপি রেখার ঢাল কত দেখো তো, এপি রেখার ঢাল কোটি দ্বয়ের অন্তর ওয়াই বিয়োগ 0 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর এক্স বিয়োগ এ ইজ ইকুয়াল টু, এবার এবি রেখার ঢাল, এই যে এবি রেখার ঢাল, এবি এর ঢাল, এবি এর ঢাল,
এ আর বি বিন্দু সংযোগ রেখে সরলরেখার ঢাল কত হবে? কোটিদ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর কি? বি বিয়োগ 0, বি বিয়োগ 0 ডিভাইড বাই 0 বিয়োগ হচ্ছে এ, 0 বিয়োগ হচ্ছে এ, ঠিক আছে? 0 বিয়োগ হচ্ছে এ। এটাকে আমরা একটু সাজায় গুজায় লিখবো, সুন্দর করে সাজায় গুজায় লিখবো, তাহলে আমাদের সমীকরণটা হয়ে যাবে। তাহলে আমি লিখছি একটু y ডিভাইড বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু b ডিভাইড বাই মাইনাস a। খেয়াল করে দেখো, আমরা একটু এই বিটাকে এখানে নিয়ে আসতেছি, y এর নিচে b নিয়ে আসতেছি। স্যার কেন? তো দেখতে একটু ভালো লাগে, কেন? দেখো তো, এই যে বিটা আসলে কোন অক্ষ বরাবর খণ্ডিত অংশের পরিমাণ? y অক্ষ বরাবর। তাই আমরা একটা কাজ করি, ওই y এর নিচে b নিয়ে আসি, দেখতে ভালো লাগবে নি। ইজ ইকুয়াল টু x মাইনাস a ডিভাইড বাই মাইনাস a। ওকে, তাহলে y এর b একটু ভাগ ভাগ করে লিখি, দেখতে সুন্দর লাগবে। x এর নিচে নিয়ে আসো মাইনাস a, প্লাস যে মাইনাস এ মাইনাস প্লাস a ভাগে a ভাগে, তাহলে পেলাম কি y ভাগ b ইজ ইকুয়াল টু মাইনাস x ভাগে প্লাস 1। তো আমরা লিখতে পারতেছি y ভাগ b প্লাস x ভাগ a ইজ ইকুয়াল টু 1। এটা ভালো লাগছে না দেখতে, x ভাগ a প্লাস y ভাগ b ইজ ইকুয়াল টু 1। এটা আমরা মুখস্থ করব, আমরা এত চালাকি মালাকি করে এদিক ওদিক দিয়ে নিয়ে আসলাম, তাই এটাই আমরা মুখস্থ করে ফেলবো। দেখো, মুখস্থ করার বুদ্ধিটা একটু শিখো। এ আর বি তো তোমার হাতে সবসময় দেওয়া থাকবে না, লেখা থাকবে না, এটার নাম এ এটার নাম বি। আমাকে বুঝে নিতে হবে এক্স এর নিচে যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, ওয়াই এর নিচে যেটা থাকবে সেইটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। ওকে, এবং ডান পাশে থাকতে হবে অবশ্যই 1, ডান পাশে থাকতে হবে অবশ্যই 1। যদি একটা আমরা উদাহরণ নিই, একটা উদাহরণ নিচ্ছি, ডান পাশে একটা উদাহরণ নিচ্ছি, 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12। একটা উদাহরণ নিচ্ছি, এইটা থেকে 5 ধরনের নৈর্ব্যক্তিক আসতে পারে, 5 ধরনের। আমি একটু দেখাচ্ছি তো কি কি চাইতে পারে, সেটা আমি প্রথমে সাজাচ্ছি। মনে করে বললো এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এবং বলল যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত। 5টা প্রশ্নের উত্তর আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে দিতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথম কাজ কি, আমরা বলেছি এক্স অক্ষর খণ্ডিত। এই যে অক্ষ, অক্ষ, এই অক্ষ কথাটা বললেই আমরা সাধারণত আমরা এক্স এর a প্লাস ওয়াই এর b এই সমীকরণটা ব্যবহার করব। যে অক্ষদ্বয় উল্লেখ আছে এইরকম কোন অঙ্ক দেখলেই আমরা এক্স ডিভাইড বাই a প্লাস ওয়াই ডিভাইড বাই b এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে ডান পাশে কি, প্রথম শর্ত হচ্ছে ডান পাশে 1 আনতে হবে, তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে উভয় পাশে। 4y ভাগ 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 12 ভাগ 12। আমরা x এর 4 লিখবো প্লাস y এর 3 লিখবো ইজ ইকুয়াল টু 1। দেখো তো, x এর নিচে যেটা থাকে সেটার নাম কি, x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি যে এই রেখাটা, যে রেখাটা আমাকে দিয়েছে নাম দিলাম a, 1 নাম্বার রেখা, যে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, x অক্ষের খণ্ডিত অংশ কত বলা দেখি, 4। y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, 3। এই যে y যেটা নিচে যেটা আছে। এবার আমি যদি তোমাকে বলি যে x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, বলো একজন। x অক্ষকে কত, 4,0। এই যে দেখো, এই যে দেখো, এই যে 0 মানে x এর নিচে যেটা থাকবে, এই যে 4,0 বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে বলো একজন। 0 কিন্তু আগে এখানে 0,3 বিন্দুতে ছেদ করে। এইবার খেয়াল করো তো, এই রেখাটা একটু দাগায় তোমাকে দেখাচ্ছি, এই যে রেখায় দেখাচ্ছি, দেখো এক্স এর মান, এক্স এর নিচে যেটা আছে এর মান কিন্তু পজিটিভ। তার মানে আমরা এই একটা কাট হয়ে দিলাম, এটা 4, এটুক 4। এবার দেখো তো ওয়াই এর নিচে কি আছে, 3। পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। নেগেটিভ হলে নিচে নিয়ে আসতাম, পজিটিভ যেহেতু উপরে দিলাম। এখন এই দুইটা বিন্দুতে টানাটানি করো, টানাটানি করো, টানাটানি করলাম, হয়ে গেল। তাহলে এই রেখাটা হয়ে গেল। দেখো তো, এটার নাম দিয়েছিলাম আমরা বি, এটার নাম দিয়েছিলাম আমরা এ, এটার নাম কত তাহলে 4,0, এটার নাম কত 0,3। তার মানে এটুকু হচ্ছে 4, এটুকু হচ্ছে 3। এটা হচ্ছে নাম দিয়েছিলাম সিডি রেখা। ওকে, এখন দেখো তো এই যে রেখাটা, এই যে রেখাটা, এই যে রেখাটা অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল কত বলো দেখি, হাফ ইন্টু এ বি। দেখো, অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে হাফ ইন্টু এ বি। এই যে ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফলের নাম কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে হাফ ইন্টু 4 গুণ হচ্ছে 3 সমান সমান হচ্ছে 6 বর্গ একক, 6 বর্গ একক।
তাহলে আমরা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই নৈর্ব্যক্তিক গুলা। ক্ষেত্রফল কার ক্ষেত্রফল? অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে অক্ষদ্বয়ের সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা যে কোনো একটা যদি রেখা দেয়, এই 5টা প্রশ্ন যদি থাকে, এই যে একটার নাম এইটা, 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 খুব সিম্পলি কিন্তু আমরা এই 5টা প্রশ্ন থাকলে আমরা কিন্তু এইভাবে ফরম্যাটে সাজায় তড়িৎ গতিতে সাজায় কিন্তু আমরা করে ফেলবো। শর্ত হচ্ছে ডান পাশে কিন্তু 1 রাখতে হবে। ঠিক আছে, এখন এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ যদি 4 না হয় -4 হতো, তাহলে কিন্তু এই রেখা এই বিন্দুটা কিন্তু আমি এখানে লিখতাম, এখানে দিতাম। যদি এখানে মাইনাস চিহ্ন তাহলে এখানে দিতাম। যেরকম হবে সেরকম আমরা কিন্তু তারপর ওই বিন্দুগামী রেখাটা আমরা দাগায় ফেলবো। তাহলে এইভাবেও কিন্তু রেখা দাগানো খুবই সহজ, খুবই সহজ রেখা দাগানো। ঠিক আছে, এটা গেল আমাদের। তাহলে অঙ্কের মধ্যে যদি অক্ষদ্বয় কথাটা উল্লেখ থাকে, তাহলে আমরা x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1 এই সমীকরণটা ব্যবহার করে ইজিলি অঙ্কগুলা সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে, আর একটা শিখাই, শেষ করে দেবো এখন। বললাম তো আজকে কিন্তু আমরা কোনো কিছু মুখস্থের মধ্যে কিন্তু নাই বলতে পারো, টোটালি বেসিক থেকে ক্লাস নিচ্ছি। ফার্স্ট ইয়ারে যে ক্লাসটা নিই আমরা প্রথমের দিকে এরকম ক্লাস নিচ্ছি। রেখা দাগালাম ইচ্ছা মতো, অক্ষদ্বয়কে সেট করে একটা রেখা দাগালাম। ঠিক আছে, এই রেখাটা দাগালাম। তো আমার হাতে এখন কি আছে? প্রশ্ন হচ্ছে আমরা যখন একটা গণিত প্রবলেম সলভ করব, আমাদের হাতে কি আছে আর আমার কি বের করতে হবে, এই দুটোটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমার হাতে কি আছে আর কি বের করতে হবে। ঠিক আছে, তো আমার মনে করো হাতে এবার আমাকে দিয়ে দিল যে মূল বিন্দু হতে একটা রেখার উপর লম্ব দূরত্বের মান দিয়ে দিল, যে লম্ব দূরত্ব মনে করেন নাম হচ্ছে পি। এই পিটা দিয়ে দিছে আমাকে, বললো যে তোমার হাতে এখন পি আছে এবং দেওয়া আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ওই লম্বটা যে কোণ উৎপন্ন করে তার মান দেওয়া আছে। এই দুইটা আমার দেওয়া আছে। তাহলে আমি দেখো এটার নাম দিয়ে দিই, একটা ও সি দিয়ে দাও। ও সি, এটার নাম দাও এ, এটার নাম দাও হচ্ছে বি। ঠিক আছে, আর রেখার নাম দাও সিডি রেখা। ওই একই কথা, সিডি রেখা বলো, সিবি রেখা বলো, এ বি রেখা বলো, একই কথা, একই রেখাই। এবার আমার হাতে কি আছে? এবার বললো যে কি বলে ওই মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, যে রেখার সমীকরণটা বের করতে হবে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। আর এবার একটু খেয়াল করো, এই আলফাটার পরিচয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হলে এই আলফার পরিচয়টা জানতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই লম্বটা, এই যে ওসি লম্বটা যে কোণ উৎপন্ন করে তার নাম হচ্ছে আলফা। ওকে, তো আমরা দেখো খেয়াল করো, দেখো তো খেয়াল করে আমাদের যে রেখাটা আমি দাগিয়েছি অক্ষদ্বয়কে কিন্তু ছেদ করেছে। আমরা কিন্তু ইজিলি লিখতে পারি এক্স এর এ প্লাস ওয়াই এর বি ইজ ইকুয়াল টু 1 এই রেখার সমীকরণ, কোনো কনফিউশন আমার নেই। কিন্তু আমার হাতে কিন্তু এও নাই বিও নাই, কি আছে? পি আছে আর আলফা আছে। তাহলে এ এবং বি কে পি এবং আলফার মাধ্যমে আমরা প্রকাশ করব সিম্পল জিওমেট্রি ব্যবহার করে, ত্রিকোণমিতি জিওমেট্রি ব্যবহার করে। কিভাবে? তো লম্ব টেনেছি তো, এখানে বলে তো দিয়েছি ওসি এবির উপর লম্ব, এবির উপর লম্ব। আচ্ছা, তাহলে এটা আমার সমীকরণ। তা এ আর বি হলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে বের করতে পারো, যে কোনো পন্থা অবলম্বন করে তোমার বেসিক ব্যবহার করে ত্রিকোণমিতি জিওমেট্রি পিথাগোরাস মিথাগোরাস যত যা আছে ব্যবহার করে এ আর বি এর মান আমি পাইলেই এখানে বসায় দেব, আমার সরলরেখা সমীকরণটা হয়ে যাবে। চোখ বের করি। তো আমি প্রথমে কজ আলফা নিচ্ছি। কজ আলফা দেখো তো, এই যে কজ আলফা, এই যে এইটুকানি, এই ত্রিভুজে কজ আলফা সমান কি লিখতে পারি? কজ মানে কি? ভূমি ভাগ অতিভুজ। এই যে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, আর এটা লম্ব কিন্তু সবসময় কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমার এখানে যেহেতু আমার এইটুক দরকার, এ দরকার আর বি দরকার, এটা দরকার, লাল কালি দিই, এটা দরকার আমার, এটা দরকার। তাহলে আমার এ দরকার মানে কি? এই অতিভুজ দরকার আর এই ভূমি আমার দেওয়া আছে। তাহলে আমি কজ আলফা অবশ্যই নিতে হবে। তাহলে ভূমি ভাগ অতিভুজ, ভূমি মানে কি? পি, অতিভুজ মানে কি? এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? পি ভাগ কজ আলফা। ওকে, এবার দেখো তো এইটা যদি আলফা, এইটুক কোণ, এই লাল কালি একটু দেখাই, এই লাল কালির অংশের কোণের নাম হবে 90 ডিগ্রি বিয়োগ আলফা। এই যে 90 ডিগ্রি বিয়োগ আলফা, সবাই জানি যেটা দুটো অক্ষ পরস্পরের উপর লম্ব, এটা আলফা হলে এটা 90 ডিগ্রি বিয়োগ আলফা হবে। এই লাল কালি যুক্ত কোণটার মানটা নিতে, এবার কেন ওই কোণের মানই কেন নেওয়া লাগবে? বি দরকার তোমার, তাহলে এই ত্রিভুজ আমি যাবো না, এবার এই ত্রিভুজ যাচ্ছি। এবার কস আলফার জায়গায় লেখো 90 ডিগ্রি বিয়োগ আলফা, এই কোণটা লিখলাম, এই লাল কালি যুক্ত কোণ লিখলাম। এই কোণ ইজ ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ কস, এই যে ভূমি কত? পি, অতিভুজ কত?
বি। এই যে অতিভুজ, বড়টা অতিভুজ। কোণের সাথে ভূমি আর অতিভুজ থাকে, বড়টা অতিভুজ, ছোটটা হচ্ছে ভূমি, পি ভাগ হচ্ছে বি। তো এখানে cos 90 ডিগ্রি থাকলে সাইন হয়ে যায়, সবাই জানি আমরা। সাইন আলফা ইজ ইকুয়াল টু পি ভাগ বি, বা বি ইজ ইকুয়াল টু পি ভাগ সাইন আলফা। হয়ে গেল, হয়ে গেল, বসায় দাও। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স এর এ মানে হচ্ছে পি ভাগ cos আলফা প্লাস ওয়াই ভাগ বি মানে হচ্ছে পি ভাগ সাইন আলফা। এই আমরা কিন্তু এইভাবে সমীকরণটা বের করতে পারি। আমার এই সূত্রটা ডেভেলপ করতেছি, সূত্র তৈরি করার কোনো দরকার নাই, আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো, আর এখানে ত্রিকোণমিতি ব্যবহার করবো আমরা। ওকে, তাহলে এক্স cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা যোগ বিয়োগ গুণ ভাগ করলে ইকুয়াল টু পি পাবো আমরা। ওকে, এটা আমাদের সূত্র। এই সূত্র ব্যবহার করলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, পি হচ্ছে মূল বিন্দু হতে ওই রেখার লম্ব দূরত্ব, সবসময় পজিটিভ নিব আমরা কিন্তু লম্ব দূরত্ব, এবং লম্ব দূরত্ব কিন্তু অল টাইম পজিটিভ। আর আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা থাকে, ঠিক আছে, সেই কোণটা নিতে হবে কিন্তু। আমি কিন্তু, আচ্ছা তোমাকে যদি একটু উদাহরণ দিই, শেষ করে দেবো এখনই, শেষ হয়ে গেছে আমাদের এই চ্যাপ্টারে সব। মনে করো আমার এরকম একটা রেখা আছে, এই কোণটা, আচ্ছা লাল কালি যুক্ত কোণ, আমি এটা দেখাচ্ছি না, লাল কালি অংশের কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। আলফার মান কি 30 ডিগ্রি হবে বলো দেখি? আলফার মান তাহলে কত হবে? আলফার মান আমি যদি সূত্রে বসে আলফার মান কত নিব তাহলে? এই লাল কালি যুক্ত জায়গায় দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি, আর এখানে পি এর মান একটা দেওয়া আছে, তাহলে আলফার মান আমি কত নিব? 60 ডিগ্রি নিব। এখানে ডিগ্রি দেওয়া থাকলেই যেন আবার ওই ডিগ্রি বসায় দিও না আলফার মান। এই জন্য আমি কিন্তু হাইলাইট করেছি 2 থেকে 3-4 বার, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওই লম্বটা যে কোণ উৎপন্ন করে তার নাম আলফা। তাহলে আমি সূত্র, লাল কালি যুক্ত সূত্র ব্যবহার করতে পারবো, এক্স cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এই সমীকরণ আমার না জানলেও চলে, এই সমীকরণ দিয়েই তো এটা নিয়ে আসলাম, এইটা দিয়েই তো বের করলে তো, মান বসালে তো আমার রেজাল্ট হয়ে যাবে। এই সমীকরণ আমার না জানলেও চলে, ঠিক আছে, কিন্তু আমরা জেনেছি, জানবো। ওকে, হয়ে গেল আমাদের এই করার সূত্র আমরা মনে রাখবো। তো আমরা আর আজকে আর বাড়াবো না ক্লাস। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের সরলরেখার অনেকগুলো ক্লাস নিব, 5টা 6টা। সরলরেখা ভালো পারলে আমরা বৃত্ত খুবই ভালোভাবে পারবো, কণিক আমরা খুবই ভালোভাবে পারবো, কারণ এগুলো লাগবে ওইগুলাতে, এটা দাগানো লাগে, ওটা দাগানো লাগে। সরলরেখার চিত্র কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যখন আমরা স্পর্শক দাগাবো, স্পর্শক বের করবো, তখন তো সরলরেখাই লাগবে। ওকে, তো আমি ক্লাস নোটটা দিয়ে দিলে আমি যেভাবে এখানে পড়ালাম সেভাবে একটু পড়ে ফেলো, মানে লিখে লিখে সুন্দর করে তারপর মুখস্থ করবা। সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবা, চিত্রগুলা দাগিয়ে দাগিয়ে তারপর বুঝে বুঝে মুখস্থ করবা, লিখে লিখে পড়ে একটু মুখস্থ করো। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্তই থাক, 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস হয়েছে।